শুট স্পিলওয়ে দ্য ফ্লো ইজ ইউজুয়ালি কিরকম হয়? তো শুট স্পিলওয়েকে আমরা আরো কিছু নামে জানি, যেরকম শুট স্পিলওয়েকে আমরা ট্রাফ স্পিলওয়েও বলি। এটার ডিফারেন্ট নেমস হয়, যেরকম আমরা অনেক সময় এটাকে ট্রাফ স্পিলওয়ে বলি, TROUGH, ট্রাফ স্পিলওয়ে, বা অনেক সময় দেখবে ওপেন চ্যানেল স্পিলওয়েও বলা হয়। তো এগুলো হচ্ছে ডিফারেন্ট নেমস অফ শুট স্পিলওয়ে। শুট স্পিলওয়ে বা যে কোনো ক্ষেত্রে যখন আমরা স্পিলওয়ের কথাটা বলি, ফ্লো অফ যে ওয়াটারটা হয় সবসময় মনে রাখবি হয় কি, যে বিলো দ্য ক্রিটিক্যাল ডেপথ। মানে কি, ধর এই একটা স্পিলওয়ে আছে, এর উপর দিয়ে যখন ফ্লো হচ্ছে, জলটা এসে পড়ছে, জলটা কি হয়, আগে নিচের থেকে একটা জাম্প দিয়ে উপরে উঠবে। এই যে জাম্পটা হচ্ছে, ইনিশিয়ালি এটা কোন কন্ডিশনে থাকে, সাবক্রিটিক্যাল না সুপার ক্রিটিক্যাল? সাবে সুপার থেকে সাবে যায়, তাই না? সুপার থেকে সাবে যায়। তো যে কোনো ক্ষেত্রে যখনই স্পিলওয়ে আমাদের বলে দিচ্ছে, শুট স্পিলওয়ের কথা বলছে, শুট স্পিলওয়ে কি, শুট আমাদের স্পিলওয়ে বেসিক্যালি কি কাজে লাগে যখন আমরা কথাটা বলি? আর স্পিলওয়ে, স্পিলওয়ের কাজটা কি? বেসিক্যালি একটা সেফটি ভালভ হিসেবে কাজ করে একটা ড্যামের। সেফটি ভালভ অফ আ ড্যাম, এই কথাটা থাকতে পারে, অনেক সময় কোয়েশ্চেনে দেখবে থাকে। ইট অ্যাক্টস অ্যাজ এ সেফটি ভালভ অফ আ ড্যাম। তার মানে কি, যখন এক্সেস অ্যামাউন্ট অফ ওয়াটার হয়ে যাচ্ছে, বা আমরা দেখছি যে খুব বৃষ্টি হয়েছে, জলের লেভেলটা বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি করি, স্পিলওয়ে যেখানে একটা গেট প্রোভাইড করা থাকে, গেটটা ওপেন করে আমরা এক্সট্রা অ্যামাউন্ট অফ ওয়াটারটা রিলিজ করে দিতে পারি। স্পিলওয়েটা অনেক সময় কি করি, ড্যামের সাথেই কনস্ট্রাক্ট করা হয়, বা অনেক সময় এটা হয় যে একটু দূরে আলাদা করে একটা স্পিলওয়ে কনস্ট্রাক্ট করা যেতে পারে। স্পিলওয়ে টাইপসগুলো একটু মনে রাখবে, টাইপসের মধ্যে কি কি পড়ে স্পিলওয়ে টাইপসে? একটা নাম্বার 1 বলা হয় হচ্ছে স্ট্রেট ড্রপ স্পিলওয়ে, যেটা হচ্ছে একেবারে স্ট্রেট পোর্শন থাকবে, কোনো এরকম এই টাইপের পোর্শন না, এরকম ভাবে জলটা পড়ছে না, জাস্ট একটা স্ট্রেট পোর্শন যার উপর দিয়ে গিয়ে জলটা এইভাবে পড়ে যাচ্ছে, দ্যাট ইজ দ্য স্ট্রেট ড্রপ স্পিলওয়ে। সেকেন্ড আমরা কি বলি, অকি স্পিলওয়ে। অকি স্পিলওয়ে শেপটা কিছুটা হয় হচ্ছে অগি শেপ, মানে এই টাইপের শেপে, এর উপর দিয়ে স্পিলওয়েটা মানে জলটা এর উপর দিয়ে পড়ে যাচ্ছে। নাম্বার 3 কি হয়, শুট স্পিলওয়ে, যেটা আমি এই কোয়েশ্চেনে তোমাদের দিয়েছে। শুট স্পিলওয়েকে আর একটা নামে আমরা ট্রাপ স্পিলওয়ে বুঝি, বা ওপেন চ্যানেল স্পিলওয়েও বলা হয়। ওপেন চ্যানেল স্পিলওয়ে। শুট স্পিলওয়েতে আমরা কি দেখি, সাপোজ এরকম যদি দেখি যে ক্রেস্টটা আছে, ক্রেস্ট মানে হচ্ছে যে ওয়্যারটা কনস্ট্রাক্ট করা আছে, সাপোজ এই ক্রেস্টটা আমি যে সামনের থেকে ভিউটা বলছি, এই জলটা পড়লো, জলটা কি হবে, এই এরকম ভাবে টোটালটা জলটা বেরিয়ে আসবে। মানে কি, ফ্লোটা হওয়ার সঙ্গে সঙ্গে ওয়াটারটা সবসময় পারপেন্ডিকুলার টু দ্য ক্রেস্ট ওয়াল ফ্লো করে, এটা মনে রাখবে। ওয়াটার ফ্লোস পারপেন্ডিকুলার, বা এটা থাকতে পারে ওয়াটার ফ্লোস অ্যাট রাইট অ্যাঙ্গেল টু দ্য ক্রেস্ট, মানে ক্রেস্ট ওয়ালের রাইট অ্যাঙ্গেলে জলটা ফ্লো করবে, যেই জলটা পড়লো এই বরাবরই একেবারে রাইট অ্যাঙ্গেলে ফ্লো করে বেরিয়ে যাবে। আর নাম্বার 4 কি হয়, সাইড চ্যানেল স্পিলওয়ে। সাইড চ্যানেল স্পিলওয়ের জলটা কিরকম ভাবে ফ্লো করে, সাপোজ আমাদের ক্রেস্টটা এরকম আছে, এই দিক দিয়ে জলটা নামার কথা, উপর দিয়ে আসলো, এসে জলটা ঘুরে যায়, কারণ এইদিকে হয়তো জায়গা নেই, ঘুরে গিয়ে কি হয়ে যাবে, এরকম ভাবে ফ্লো করবে। তার মানে কি, টার্নড বাই 90 ডিগ্রি, 90 ডিগ্রি টার্ন হয়ে প্যারালাল টু দ্য ক্রেস্ট। যখনই ক্রেস্টের সাপেক্ষে বলছি, ক্রেস্ট বলতে আমরা এটাকে বুঝছি, এই যে এই পোর্শনটাকে ক্রেস্ট বুঝছি, ক্রেস্টের সবসময় প্যারালেলি ফ্লো করছে, মানে জলের ফ্লোটা এইদিকে, ক্রেস্টটাও এইদিকে, এটা হয় হচ্ছে সাইড চ্যানেল স্পিলওয়েতে। ফ্লো টেক্স প্লেস প্যারালেল টু দ্য ক্রেস্ট। বা অনেক সময় তোমাদের দেখবে কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে একটা জায়গা আছে যেটা খুব রেস্ট্রিক্টেড, মানে জায়গার সাইজটা খুব একটা বেশি না, সেই ক্ষেত্রে কি স্পিলওয়ে আমাদের ইউজ করা উচিত? কি বলা হয় এটাকে? স্যাপ শ্যাপ স্পিলওয়ে। শ্যাপ স্পিলওয়েটা দেখবি, যেখানে যেদিকে ধর এদিকে আমার একটা ড্যাম কনস্ট্রাক্ট করা আছে, সাপোজ এই ড্যাম কনস্ট্রাক্ট করা হয়েছে, শ্যাপ স্পিলওয়েটা কি করি, এই যে আপস্ট্রিম সাইডে এখানে একটা টানেলের মতন কনস্ট্রাক্ট করে দেওয়া হয়। এই যে টানেলটা যাচ্ছে, এখান দিয়ে জলটা ভেতরে আস্তে আস্তে গিয়ে এই দিক দিয়ে গিয়ে ডাউনস্ট্রিম সাইডে পৌঁছানো হয়। সেটা হচ্ছে করি কারণ যেখানে আমার এক্সেস অ্যামাউন্ট অফ এরিয়া অ্যাভেলেবেল নেই, কারণ এক্সট্রা করে আমি স্পিলওয়ের জায়গা নেই, ওর মধ্যেই আমাকে স্পিলওয়ে কনস্ট্রাক্ট করতে হবে। এটা আমাদের ইন্ডিয়াতে হয় না, এটা মনে রাখবে, ফর লিমিটেড স্পেস অ্যাভেলেবিলিটির জন্য এটা করা হয়। আর নাম্বার 6 হয় হচ্ছে আর একটা, যেটাকে বলি অ্যাজ সাইফন স্পিলওয়ে। দিয়েছে যে শুট স্পিলওয়েতে ফ্লো কি হয়, ফ্লো সবসময় মনে রাখবে এটা সবসময় হয় হচ্ছে সুপার ক্রিটিক্যাল, তারপরে গিয়ে এটা সাবক্রিটিক্যালে গিয়ে জয়েন করে, কিন্তু ইনিশিয়ালি ফ্লো ইজ সুপার ক্রিটিক্যাল। আচ্ছা, নাম্বার 2 দিয়েছে দেখো, মিনিমাম ভ্যালু অফ সুপার এলিভেশন। যে কোনো ক্ষেত্রে আমরা যখন
পড়ি আমরা মিনিমাম ভ্যালুটাও জানি সুপার এলিভেশনে, ম্যাক্সিমামটাও জানি। ম্যাক্সিমাম যেরকম প্লেনের ক্ষেত্রে আমরা 7% করি, হিলসের ক্ষেত্রে 10% করি। এবার মিনিমাম ভ্যালুটা বেসিক্যালি কি ধরা হয় সুপার এলিভেশনে, ডিপেন্ড করে অন দ্য ক্যাম্বারের উপর। ক্যাম্বারটাই তো মিনিমাম যে সুপার এলিভেশনটা আমরা প্রোভাইড করছি, ঠিক আছে। আর ক্যাম্বারের মানগুলো তো জানাই আছে তোদের। ক্যাম্বারের মান কার কার উপর ডিপেন্ড করে, যে কি টাইপের রোড আমরা ইউজ করছি আর কতটা রেনফল হচ্ছে, রেনফল ইন্টেন্সিটির উপর। তো এখানে যেটা মাথায় রাখতে হবে তোদের, যে দেখ কোয়েশ্চেনটা দিয়েছে যে তোদের প্রেমিক্স কার্পেট বলে দিয়েছে। প্রেমিক্স কার্পেট সার্ফেসিং মনে রাখবি যে টপ মোস্ট যেটা সার্ফেসের উপরে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে কনসিডার করা হয় অ্যাজ থিন বিটুমিনাস সার্ফেসিং। তো থিনের কন্ডিশনটা 2.5% দিয়েছে আর 2% দিয়েছে। হেভি রেনফল হলে 2.5 আর লো রেনফল হলে 2। তাহলে আমাদের অ্যান্সার এখানে কোনটা হবে, কোনটা হবে অ্যান্সার? দেখ আমাদের তো এখানে রেনফলটা বলে দেয়নি, মিনিমামটা 2টাই ধরে, ঠিক আছে, যেহেতু আমাদের অলরেডি কোনো রেনফলের ডেটা প্রোভাইড করে দেয়নি। নেক্সট বলেছে কম্প্যাকশন। কথাটার মানেই হচ্ছে যে ইয়ার ভয়েডস বার করে দেওয়া। ইয়ার ভয়েডসের থেকে যখন আমরা বার করে দিই সেটাকেই বলি অ্যাজ কম্প্যাকশন অফ ওয়াটার ফ্রম দ্য ভয়েডস। তাহলে কি হয়? কনসোলিডেশন। তাহলে যখনই আমরা এক্সপালশন অফ ওয়াটার করছি ইট কামস আন্ডার কনসোলিডেশন। নাম্বার 4 কি দিয়েছে দেখো, দ্য কুইকস্যান্ড কন্ডিশন টেক প্লেস করে আন্ডার আ হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, মানে ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্টের মানটা বলেছে। এটা তো সবাই জানো G-1 ডিভাইডেড বাই 1 প্লাস সি। এটা দিয়ে তোমাদের কোয়েশ্চেন আসতে পারে। আর একটা যেটা খেয়াল রাখবে, যখন হয়তো কোয়েশ্চেন দিয়ে দিল হেডটা ক্যালকুলেট করার জন্য, গ্রেডিয়েন্টটা বার করে চলে আসিস না কিন্তু। যদি ধর বলে দিল যে হেড ক্যালকুলেট করো, সেখানে ধর এরকম দিয়ে দিয়েছে, বললো অ্যাজ সাপোজ ক্যালকুলেট দ্য হেড, সেই ক্ষেত্রে আমাদের ক্রিটিক্যাল গ্রেডিয়েন্ট আমরা কি জানি G-1 বাই 1 প্লাস সি, আর আই সমান আমরা কি লিখতে পারি H/L। তাহলে হেডটা যখন ক্যালকুলেট করতে দেবে তখন আমাকে কিন্তু এই টার্মটার সাথে অ্যাকচুয়ালি এলটাকে মাল্টিপ্লাই করতে হবে। এটা লাস্টে ভুলে যাস না যে এলটাকে মাল্টিপ্লাই করতে হবে। ক্রিটিক্যাল যদি বের করতে দেন দেন নো প্রবলেম, ওই ফর্মুলা ইউজ করবো। কিন্তু যদি হেডটা ক্যালকুলেট করতে দেয় সেই ক্ষেত্রে কিন্তু লাস্টে আমাদের লেন্থটাকে ইনটু করতে হবে। এগুলো যেন খেয়াল থাকে কোয়েশ্চেন যখন দেবে। নাম্বার 5 দেখো, দ্য বন্ড স্ট্রেংথ ইন এ রিইনফোর্সড কনক্রিট বিম ক্যান বি ইনক্রিজ। বন্ড স্ট্রেংথ কিভাবে ইনক্রিজ করতে পারবো, যদি আমরা ছোট ডায়ামিটারের বার বেশি অ্যামাউন্টে ইউজ করি, সেই ক্ষেত্রে দেখা যায় যে বন্ড স্ট্রেসটা বেড়ে যায়। আবার থিনার নাম্বারস মোর ইন ইউজিং থিনার বার্স মোর ইন নাম্বার। ধরো এখানে কোয়েশ্চেন দিল যে বন্ড স্ট্রেংথ বেসিক্যালি আমরা দেখতে পাই কোন প্যারামিটারের ক্ষেত্রে, কোন ফর্মুলায় বেসিক্যালি বন্ড স্ট্রেস কথাটা থাকে, কোথায় থাকে বন্ড স্ট্রেস কথাটা, কোথায় পাই এই বন্ড স্ট্রেস কথাটা? টাউ বিডি যেটাকে বলি, 4 সিগমা টাউ বিডি যে ফর্মুলাটা আছে ওখানে। ওটা কিসের ফর্মুলা বল? ডেভেলপমেন্টাল লেন্থ আছে, তাই তো, 5 সিগমা ইজ বাই 4 টাউ বিডি। এবার টাউ বিডি থেকে তোদের কোয়েশ্চেন আসতে পারে, টাউ বিডি বললো কার জন্য বেশি হয়, প্লেন বার্সের জন্য বেশি হয় না ডিফর্ম বার্সের জন্য বেশি হয়? কার জন্য বেশি হবে টাউ বিডি? ডিফর্ম বার্সের জন্য। কারণ ডিফর্ম বার্সের জন্য আমরা টাউ বিডির ভ্যালুটা কত ইনক্রিজ করি, ইনক্রিজ বাই কত 25%, 25 না 60? 60%। 25% কার জন্য করি? ফর বার্স ইন কম্প্রেশন। যদি বারটা কম্প্রেশনে থাকে তাহলে যে বারটা তো আমরা সবসময় টেনশনে ধরে নিই, টেনশনের বারটাকে সেই ক্ষেত্রে টাউ বিডির ভ্যালুটাকে ইনক্রিজ করি বাই 25%। এগুলো যেন খেয়াল থাকে। ডিফর্ম বার্স হলে 60% বাড়াবো, আর যদি বলে দেওয়া থাকে ফর বার্স ইন কম্প্রেশন ইট ইজ ইনক্রিজ বাই 25%। এবার ধরো অঙ্ক দিল, বললো এলডি ক্যালকুলেট করো। কন্ডিশনগুলো আমরা কি দেখবো? ফার্স্ট কন্ডিশন দেখবি যে কোন বার বলেছে, ওয়েদার ইটস আ প্লেন বারের কথা বলেছে না ডিফর্ম বার্সের কথা। প্লেন বার বললে কোনো প্রবলেম নেই, ডিরেক্ট ফর্মুলায় টাউ বিডির ভ্যালু ইউজ করবো, কোনো 60% বাড়াতে হবে না। 60% বাড়ানো মানে কি, এখানে কি ইনটু হয়ে যাবে, সাপোজ বললো ডিফর্ম বার্স, সেই ক্ষেত্রে 60% যখন আমি বাড়াচ্ছি এখানে আরেকটা কি মাল্টিপ্লাই হয়ে যাবে এটার সাথে, ইনটু কত মাল্টিপ্লাই, 1.6, আবার 1.25 ডিফর্ম 1.6, তাই তো। আবার যদি আমি বলি ফর বার্স ইন কম্প্রেশনেও আছে, সেই ক্ষেত্রে এটা কি হয়ে যাবে আবার মাল্টিপ্লাই বাই 1.25। তো কোয়েশ্চেনে এগুলো একটু খেয়াল রাখবে যে কি কি কোয়েশ্চেনে কন্ডিশনগুলো বলে দিয়েছে তার উপরে মানগুলো বসাবে। নাম্বার 6 এ আসো, টু স্মল অরিফিস বলে দিয়েছে এ অ্যান্ড বি
অফ ডায়ামিটার, দুটো ডায়ামিটার দিয়েছে, একটা ডায়ামিটার বলছে 1 সেন্টিমিটার আর একটা ডায়ামিটার বলে দিয়েছে 2 সেন্টিমিটার respectively, and placed on the sides of a tank at a depth of h1 h2 below the open liquid surface। মানে কি, এরকম সাপোজ ধরো একটা ট্যাঙ্ক আছে, দেখতে হবে একটা ট্যাঙ্ক আছে, একটা ওপেনিং আছে অরিফিস, এই অরিফিসে ওপেনিংটা ধরো ফ্রি সারফেস থেকে, এই ফ্রি সারফেস থেকে ধরো h1 ডিস্টেন্সে আছে, আর একটা অরিফিস আছে এই ফ্রি সারফেস থেকে ডিস্টেন্সটা আছে h2, এটা 1 নম্বর, এটা ধরো 2 নম্বর অরিফিস বলে দিয়েছে কোয়েশ্চেনে। এবার বলেছে প্রথমটার ডায়ামিটারটা বলে দিয়েছে, দেখো কত, এটা ফার্স্টেরটা কত দিয়েছে, টু স্মল অরিফিস এ অ্যান্ড বি, ডায়ামিটার একটার হচ্ছে 1 সেন্টিমিটার আর একটা ডায়ামিটার বলে দিয়েছে অ্যাজ 2 সেন্টিমিটার। বলেছে ডিসচার্জ ধরে নাও দুটো দিয়ে সেম অ্যামাউন্ট অফ ডিসচার্জ পাস করছে, বলেছে রেশিও অফ এই যে h1 বাই h2 যে ওপেন লিকুইড সারফেস থেকে যে ডেপথটা, তাদের রেশিওটা আমাদের ক্যালকুলেট করতে দিয়েছে। তো এখানে আমাদের হিন্টটা অলরেডি কোথায় দিয়ে দিয়েছি, যে ডিসচার্জটা সেম। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিই এটা d1, সাপোজ ধরে নিচ্ছি 1 সেন্টিমিটার যেহেতু বলে দিয়েছে, আর d2টা ধরে নাও অ্যাজ 2 সেন্টিমিটার, এটা অলরেডি কোয়েশ্চেনে আমাদের স্পেসিফাই করে দিয়েছে। এবার ডিসচার্জ যখন আমরা ক্যালকুলেট করি, ডিসচার্জ সমান আমরা কি জানি, এরিয়া ইন্টু ভেলোসিটি আমরা লিখতে পারি, বা এটা লিখতে পারি এরিয়া ইন্টু ভেলোসিটির জায়গায় একটা কোএফিসিয়েন্ট ইন্টু √2gh, এটা আমরা জানি ফর্মুলা। ঠিক আছে, যখনই আমরা কিউ ফর 1 কেসে করব, কিউ যখন 1 নম্বরের জন্য ইউজ করব, এরিয়াটা কি হবে π/4 ইন্টু ডি স্কোয়ার, যেহেতু এটা সার্কুলার পাইপ d1 স্কোয়ার করে দেব, ইন্টু এখানে কি বলবো সিটার জায়গায় সি একটা কোএফিসিয়েন্ট সি রাখবো, √2gটা √2g রাখবো, এইচ এর করসপন্ডিংলি যেহেতু নাম্বার 1 ধরছি তাহলে h1টা এখানে ইউজ করলাম। এবার Q2 যদি ভ্যালু পুট করি, কি পুট করব, π/4 ইন্টু এখানে পুট করব কি d2 স্কোয়ার ইন্টু সি ইন্টু √2g অফ h2। তাহলে আমাদের অলরেডি বলে দিয়েছে Q1 আর Q2 এর মান সেম, তাহলে এখানে দেখো কি কি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, π/4 সি সি, √2g এগুলো সব চলে যাচ্ছে, পড়ে থাকছে কি d1 স্কোয়ার রুট অফ h1 ইজ ইকুয়ালস টু d2 স্কোয়ার ইন্টু রুট অফ h2, তাই তো থাকবে, বাকি সব তো ক্যান্সেল হয়ে যাবে যদি q1 যদি ইকুয়ালস টু q2 করো, আমি আর লিখলাম না। দেখো d1টা অলরেডি আমাদের দিয়ে দিয়েছে যে 1 রুট h1 আর d2টা আমাদের দিয়েছে 2 স্কোয়ার, তাহলে রুট h2, তাহলে রুট অফ h1 বাই রুট অফ h2 যদি করি ইট কামস আউট অ্যাজ 4। এবার আমাকে h1 বাই h2 বলেছে, তাহলে এইখান থেকে h1 বাই h2 যদি করি তাহলে কি হয়ে যাবে 4 অফ স্কোয়ার, তার মানে অ্যান্সার আসছে 16। তাহলে h1 ইস টু h2 হবে ইকুয়ালস টু 16:1। তাহলে এখানে দেখো অপশন কি দিয়েছে, 16:1, অপশন এ। তো এই অঙ্কগুলো যখনই দেবে এই ফর্মুলাটা খেয়াল রাখবে যে q ইকুয়ালস টু av, আর v এর জায়গায় আমরা লিখতে পারি অ্যাজ c রুট অফ 2gh। এই 2gh এই যে h যে ফ্যাক্টরটা, এটা v এর মধ্যে লুকিয়ে আছে। নেক্সট, সাইক্লোনিক প্রেসিপিটেশন কার জন্য হয়, আমরা তিনটে টাইপের প্রেসিপিটেশন পড়েছি, সাইক্লোনিক, কনভেকটিভ আর ওরোগ্রাফিক। সাইক্লোনিকটা আমরা জানি কি, সাইক্লোন কথাটা হচ্ছে প্রেসারের সাথে রিলেটেড, এটা মাথায় রাখতে হবে, সাইক্লোনিক প্রেসিপিটেশন অলওয়েজ রিলেটেড টু প্রেসার, মানে প্রেসার ডিফারেন্সের জন্য যেটা প্রেসিপিটেশন হচ্ছে, যে রেনফলটা আমরা পাচ্ছি, মানে রেনফল হতে পারে বা স্নোফল, যে অ্যামাউন্ট অফ প্রেসিপিটেশনটা আমরা পাচ্ছি। বাকি কি কনভেকটিভ প্রেসিপিটেশন যখন আমাদের বলে যাবে কনভেকশন ইজ অলওয়েজ রিলেটেড টু টেম্পারেচার, মানে কনভেকটিভ প্রেসিপিটেশন হচ্ছে যখনই আমাদের টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে সে তার জন্য যে বৃষ্টিটা হচ্ছে সেটাকে বলছি এস কনভেকটিভ প্রেসিপিটেশন। আর একটা কি হয় ওরোগ্রাফিক প্রেসিপিটেশন, সাপোজ একটা বড় একটা কোনো মাউন্টেন চলে আসলো, হাওয়াটা বইছিল মাউন্টেনের মধ্যে ধাক্কা খেয়ে যে বাষ্প হয়ে যে প্রেসিপিটেশনটা হচ্ছে সেটাকে বলছি অ্যাজ দ্য ওরোগ্রাফিক প্রেসিপিটেশন। তাহলে কোনো টাইপ অফ টোপোগ্রাফিক্যাল যদি বেরিয়ার্স থাকে সাচ এস মাউন্টেন হিলস যা কিছু থাকে, সেই ক্ষেত্রে যে প্রেসিপিটেশনটা হয় সেটাকে বলি অ্যাজ দ্য ওরোগ্রাফিক প্রেসিপিটেশন। তাহলে এখানে যেহেতু সাইক্লোনিক বলেছে প্রেসারের জন্য যেটা হচ্ছে, তাহলে কোনটা হবে অ্যান্সার, বি এর অপশনটা, অপশন বি, তাই তো, হ্যাঁ বি, আচ্ছা প্রেসারের ডিফারেন্সের জন্য হচ্ছে না। কোল্ড আর ওয়ার্ম এয়ার বলতে এটাকে টেম্পারেচারের রিলেশনটা বোঝাচ্ছে, তাই না, হট এয়ার আর ওয়ার্ম মানে কোল্ড এয়ার, সেখানে হচ্ছে টেম্পারেচারের ব্যাপারটা হয়ে যাচ্ছে। কনফ্লিক্ট বিটুইন যদি এটা চলে আসতো অ্যাজ কনভেকটিভ প্রেসিপিটেশনের আন্ডারে। ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখবে, সাইক্লোন মানে প্রেসার, কনভেকটিভ মানে টেম্পারেচার, ওরোগ্রাফিক মানে টোপোগ্রাফিক্যাল বেরিয়ার্স।
আচ্ছা নাম্বার 8টা দেখো, অ্যালগেল ব্যাকটেরিয়া সিম্বায়োসিস। অ্যালগি ব্যাকটেরিয়া সিম্বায়োসিসটা আমরা বেসিক্যালি দেখি কোথায়? স্টেবিলাইজেশন পন্ডে দেখতে পাই। স্টেবিলাইজেশন পন্ডে কি হচ্ছে, এই যে সিম্বায়োসিসটা বলতে আমরা কি বুঝি ব্যাপারটা? সাপোজ যখন আমরা একটা পন্ড যদি কনসিডার করি, এই লেভেলে সাপোজ আমরা এখানে অর্গানিক মানে সিওয়েজ কোনো ওয়েস্ট ম্যাটার সাপোজ ডাম্প করলাম। এই ওয়েস্ট ম্যাটারগুলো আমরা যখন ডাম্প করি তার মধ্যে কোনো অর্গানিক ম্যাটার্সও প্রেজেন্ট থাকে। এই যে অর্গানিক ম্যাটার্সগুলো যে প্রেজেন্ট আছে, এগুলোকে ডিকম্পোজ কে করবে? অর্গানিক ম্যাটার্সগুলোকে কে ডিকম্পোজ করবে? এদেরকে কারা ডিকম্পোজ করে? ব্যাকটেরিয়া, তাই তো? ব্যাকটেরিয়া তো ডিকম্পোজ করে অর্গানিক ম্যাটার্সগুলোকে। এবার যখন আমাদের নদীতে যে ব্যাকটেরিয়াগুলো থাকার জন্য, ওদের তো একটা সার্ভাইভেলের জন্য একটা অ্যামাউন্ট অফ অক্সিজেন দরকার যাতে ওরা বাঁচতে পারে, নাহলে তো একটা অ্যানারোবিক এনভায়রনমেন্ট তৈরি হবে। দুটোই হয়তো থাকতে পারে, কিন্তু কিছু কিছু ব্যাকটেরিয়ার অ্যারোবিক এনভায়রনমেন্টটাও দরকার, যেহেতু এটা নদীর জলে আছে, ওপেন টু অ্যাটমসফিয়ার। তাহলে এই যে অক্সিজেনটা ওরা কোথায় পায়? অনেক সময় দেখবে যে নদীতে আমাদের ছোট ছোট গাছপালা থাকে, মানে ছোট ছোট যে শ্যাওলা টাইপের যে গাছগুলো থাকে সেগুলোকে বলি অ্যাজ অ্যালগে। অ্যালগে কি করে? এই অক্সিজেনটা প্রোভাইড করে টু দিস ব্যাকটেরিয়া। এবার ব্যাকটেরিয়া কি করে? এগুলোকে ডিকম্পোজ করছে, অর্গানিক ম্যাটার্সগুলোকে ডিকম্পোজ করে ব্যাকটেরিয়া কি রিলিজ করছে? নাইট্রেটস রিলিজ করছে, ফসফেটস রিলিজ করছে, আর কার্বন ডাই অক্সাইড রিলিজ করছে। এই নাইট্রেটস, ফসফেটস, কার্বন ডাই অক্সাইড, আমরা জানি কি প্লান্ট রিকোয়ার্স কার্বন ডাই অক্সাইড ফটোসিনথেসিস হওয়ার জন্য, নিজের ফুড প্রিপারেশনের জন্য। এই অ্যালগে ইজ আ ওয়ান টাইপ অফ প্লান্ট। অ্যালগে কি করছে? কার্বন ডাই অক্সাইড, নাইট্রেটস, ফসফেটগুলোকে ইউটিলাইজ করছে ইন দ্য প্রেজেন্স অফ কার? সানলাইটের প্রেজেন্সে ইউটিলাইজ করে আবার এ ফটোসিনথেসিস করে আবার কি রিলিজ করছে? অক্সিজেন রিলিজ করছে। তাহলে এই যে টোটাল যে একটা সাইকেল অ্যালগে আর ব্যাকটেরিয়ার মধ্যে, সেটা আমরা দেখতে পাই ইন আ স্টেবিলাইজেশন পন্ড বা অক্সিডেশন পন্ডেও আমরা এই জিনিসটা দেখতে পাই। আমরা এটা ন্যাচারালি হচ্ছে, এটা কোনো আমরা এক্সট্রা করে ম্যানমেড কোনো এফোর্ট দিয়ে এটা করাচ্ছি না, এটা ন্যাচারাল ফেনোমেননে জিনিসটা ঘটে থাকে। তার জন্য এটাকে বলা হয় অ্যাজ অ্যালগে ব্যাকটেরিয়া সিম্বায়োসিস। সিম্বায়োসিস মানে এই রিলেশনটাকে সিম্বায়োসিস বলছে। দেখো নাম্বার 9 কি বলেছে? অ্যান আর্টিফিশিয়াল স্টোন মেড ফ্রম pieces of marble and cement and used for floor facing of walls is known. যখন বলবে আর্টিফিশিয়াল স্টোন খালি সিমেন্ট আছে আর পিসেস অফ মার্বেল আছে, সেই ক্ষেত্রে মনে রাখবি সেটা আমরা মোজাইক বলবো। টেস থাকতে পারে, গ্রানাইট, কোয়ার্টজ, মার্বেলের কোনো মেটেরিয়াল থাকতে পারে, অনেক কিছু মিক্সচার দিয়ে তৈরি করা হয় টেরাজোকে। তো জাস্ট যদি সিম্পলি বলে জাস্ট মার্বেল আর সিমেন্ট, সেই ক্ষেত্রে মোজাইকটা অ্যান্সার করবি। আর মার্বেল এখানে দেখ আর্টিফিশিয়াল স্টোন অলরেডি বলে দিয়েছে, আর্টিফিশিয়াল, মোজাইক আর টেরাজো পড়ছে। যদি মার্বেলটা ধরতে, মার্বেল অবভিয়াসলি আর্টিফিশিয়াল না, মার্বেল ইজ আ ন্যাচারাল ফেনোমেননে মার্বেল ফর্মেশন হয়। আর টেরাকোটা কিসে কাজে লাগে? টেরাকোটা বেসিক্যালি সেরামিক ম্যাটেরিয়াল, মানে আর্থেনওয়্যার, যেগুলো মাটির জিনিস যেগুলো, ওগুলো আমরা তৈরি করি ইউজিং টেরাকোটা। দেখো নাম্বার 10টা কি বলছে? র্যাপিড কিউরিং কাটব্যাক আর প্রডিউস বাই ডিসলভিং কি বিটুমিনের সাথে কি অ্যাড করলে র্যাপিড কিউরিং পাচ্ছি? কোনটা সলভেন্ট অ্যাড করি বল? নেপথা। ন্যাপথা অ্যাড করি, তাই তো? ন্যাপথা বা গ্যাসোলিন ইউজ যদি করি র্যাপিড কিউরিং এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা পাই কি পাই এখানে? যে এগুলো একটু লিখে দিই। র্যাপিড কিউরিং কে আমরা আরসি বলে লিখি, মিডিয়াম কিউরিং কে এমসি বলে লিখি, আর একটা কি হয়? স্লো কিউরিং, তাই তো? তাহলে এই ডাইলুটেন্টস গুলো একটু জেনে রাখবে। এখানে কি কি অ্যাড করা হয়? ন্যাপথা বা গ্যাসোলিন। মিডিয়াম কিউরিং এ জেনারেলি আমরা কি অ্যাড করি? কেরোসিন। কেরোসিন। আর স্লো কিউরিং এর ক্ষেত্রে আমরা জেনারেলি লুব্রিকেন্ট অয়েলটা অ্যাড করে থাকি। দেখো নাম্বার 11 কি বলেছে? হাইড্রোমিটার অ্যানালিসিস বলে দিয়েছে। হাইড্রোমিটার বলেনি কিন্তু, খালি হাইড্রোমিটার বললে আলাদা অ্যান্সার হবে, হাইড্রোমিটার অ্যানালিসিস করি কিসের জন্য সেটা ডিফারেন্ট অ্যান্সার হবে। হাইড্রোমিটার যদি খালি বলতো, হাইড্রোমিটার দিয়ে আমরা কি বার করি? স্পেসিফিক গ্র্যাভিটি অফ লিকুইডস। এটা মনে রাখবে যে হাইড্রোমিটার যদি বলে, সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করি দ্য জি অফ লিকুইডস বা ফ্লুইড যেটাকে বলি, ক্যালকুলেট করতে সাহায্য করে। কিন্তু যখন অ্যানালিসিসে চলে আসছে, হাইড্রোমিটার অ্যানালিসিস আমাদের কিসের কাজে লাগে? কার কাজে লাগে? গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন, রাইট। গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন আমরা দুটো মেথডে করি। একটাকে কি বলি? ফার্স্ট সিভ অ্যানালিসিস, তাই তো? যেটা নর্মালি সিভ দিয়ে করছি, সেটা দিয়ে গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন পাই। আরটাকে কি বলি? ওয়েট মেকানিক্যাল
অ্যানালিসিস, যেটাকে আরেকটা নামে আমরা বলে থাকি অ্যাজ সেডিমেন্টেশন অ্যানালিসিস। এই সেডিমেন্টেশন অ্যানালিসিস বা ওয়েট মেকানিক্যাল অ্যানালিসিস যেটা হয় সেটা আমরা করতে পারি দুটো জিনিস দিয়ে। একটাকে বলা হয় পিপেট মেথড, নামগুলো একটু মনে রেখো তোমাদের প্রসেস। হ্যাঁ, আর একটাকে বলা হয় হাইড্রোমিটার। এখান থেকে একটা অল্টারনেটিভ কোয়েশ্চেন কি আসতে পারে যে ওয়েট মেকানিক্যাল অ্যানালিসিস কখন করব, কোন সাইজ অফ পার্টিকেলের জন্য আমরা ওয়েট মেকানিক্যাল অ্যানালিসিস করে থাকি। লেস দ্যান ইকুয়ালস টু যদি 75 মাইক্রন হয় বা লেস দ্যান 75 মাইক্রন যদি হয়, সেই ক্ষেত্রে আমরা জেনারেলি ওয়েট মেকানিক্যাল অ্যানালিসিস করে থাকি। আর 75 মাইক্রনের যদি উপরে হয় সেই ক্ষেত্রে আমরা সিভ অ্যানালিসিস করি। এটা যেন যে হাইড্রোমিটার অ্যানালিসিস কিসের জন্য পারফর্ম করি বা কি ডিটারমাইন করি, সেই ক্ষেত্রে আমাদের হবে অ্যান্সার কি গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন। যদি বলতে হাইড্রোমিটার কি মেজার করতে সাহায্য করে, সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হতো স্পেসিফিক গ্র্যাভিটি অফ ফ্লুইড। 12টা কি বলেছে, in bituminous mix if void space is kept very less the distress that may occur will be। এবার ডিস্ট্রেস মানে কি, যে ডিফেক্টটা, ডিস্ট্রেস বলতে ওয়ান টাইপ অফ ডিফেক্ট যেটা অকার করতে পারে বিটুমিনাস মিক্সে যদি আমি ভয়েড স্পেস খুব কম রাখি। দেখো হাংরি সারফেস কথাটার মানে কি, যদি দেখা যায় যে ধরো বিটুমিন কম পড়ে গেছে আর এগ্রিগেটস গুলো কি হয়েছে বিটুমিনের থেকে খুলে চলে আসছে, মানে লস অফ এগ্রিগেটস হচ্ছে বিকজ অফ ইউজ অফ লেসার অ্যামাউন্ট অফ বিটুমিন, সেই ক্ষেত্রে হাংরি সারফেস ডেভেলপ করে। তার কি ফ্যাটি সারফেস, ফ্যাটি সারফেসটা জেনারেলি কখন হয়, এক্সেস অ্যামাউন্ট অফ যদি বিটুমিন থাকে, মানে জায়গায় হয়তো এক্সেস অ্যামাউন্ট অফ বিটুমিন পড়ে গেল নিচের লেয়ারে, এবার উপরে যখন আমি লেয়ারটা করছি নিচের লেয়ার থেকে হয়তো কিছুটা বিটুমিন বেরিয়ে আসলো, সেটা ফ্যাটি সারফেস। ফ্যাটি মানে হচ্ছে ওয়েল কন্টেন্ট, ওয়েল অ্যামাউন্ট অফ বিটুমিন যার মধ্যে আছে, সেটাকে বলছি অ্যাজ ফ্যাটি সারফেস। নেক্সট বলেছে কি স্ট্রিকিং। স্ট্রিকিং মানে কি, সাপোজ এই লঙ্গিটিউডাল ডিরেকশনে অনেক সময় দেখা যায় এরকম ভাবে ক্র্যাক ফর্মেশন হয় ইন দ্য বিটুমিন সারফেসে, সেটাকে বলা হয় অ্যাজ স্ট্রিকিং। যেটা বেসিক্যালি হতে পারে কি, কোনো জায়গায় হয়তো দেখলাম যে ঠিকঠাক করে আমি বিটুমিনটাকে লে ডাউন করিনি, জায়গায় কম দিয়েছি কোথাও বেশি দিয়েছি, সেটার জন্য স্ট্রিকিং হতে পারে। আর স্লিপেজটা কেন হয়, যে গাড়ির চাকা যখন আমরা পেভমেন্টের উপর দিয়ে যাচ্ছি, ব্রেক যখন অ্যাপ্লাই করছি কি হচ্ছে, যে একটা ফ্রিকশন কাজ করছে গাড়ির টায়ারের মধ্যে আর নিচের লেয়ারের উপর। এবার যে লেয়ারটা আছে প্রত্যেকটা তো একটা পরে একটা লেয়ার আছে, যে গাড়ির লেয়ারটা একটা লেয়ারের সাথে ডিরেক্ট কন্ট্যাক্টে আছে ফার্স্ট লেয়ারের সাথে, কিন্তু সেকেন্ড লেয়ারটা তো আবার ফার্স্ট লেয়ারের সাথেও কন্ট্যাক্টে আছে। কি হয়, একটা লেয়ারের সাপেক্ষে আরেকটা লেয়ারের একটা মুভমেন্ট হয়, মানে অপোজিট ডিরেকশনে মুভমেন্ট হয়, যার ফলে কি হয় দেখা যায় কিছু কিছু জায়গায় ক্র্যাক ফর্মেশন হয়, সেটাকে বলা হয় অ্যাজ স্লিপেজ। তো যখনই বলছে ভয়েড স্পেস ইজ কেপ্ট ভেরি লেস, মানে ভয়েডের পরিমাণ যদি খুব কম হয়, এটার অ্যান্সার ফ্যাটি সারফেস করবে। দেখো নাম্বার 13টা কি বলেছে, ইনক্রিজ ইন দ্য ফাইনেস মডুলাস অফ এগ্রিগেটস ইন্ডিকেটস। মানে ফাইনেস মডুলাস বলতে আমরা কি বুঝি, relative percentage of weight retained on each sieve divided by 100। এবার ফাইনেস মডুলাসের মানগুলো কিরকম ভাবে থাকে, যদি আমরা বলি ফর ফাইন এগ্রিগেটস এর জন্য কত হয়, 2.2 থেকে 3.2। মানে জেনারেলি আমরা এটা অ্যাজ জেনারেলাইজ হিসেবে 2 থেকে 3.5 আমরা ধরে নিই। মিডিয়াম এগ্রিগেট 3.5 থেকে 5 মিডিয়াম এগ্রিগেটস এর জন্য। মিক্সড এগ্রিগেটস এর জন্য কত হয়, 5 থেকে 7.5। আর কোর্স এগ্রিগেটস এর জন্য 6 to 8.5। এবার দেখো যত আমি বাড়াচ্ছি গ্রেডিং বাড়াচ্ছি, মানে ফাইনার থেকে যত আমি কোর্সারের দিকে যাচ্ছি, আমরা কি দেখতে পাচ্ছি, এদিকে ফাইনেস মডুলাসের যে ভ্যালুস গুলো এগুলো অটোমেটিক্যালি ইনক্রিজ করে যাচ্ছে। তো এটা সবসময় মনে রাখবে, যত ফাইনেস মডুলাসের ভ্যালুস ইনক্রিজ করবে ইট ইন্ডিকেটস কোর্সার গ্রেডিং, মানে আমরা কোর্সারের দিকে বেশি এগোচ্ছি। তাহলে এখানে কি হবে, ইনক্রিজ দ্য ফাইনেস মডুলাস অফ এগ্রিগেট ইন্ডিকেটস দ্য কোর্সার গ্রেডিং। দেখো নাম্বার 14 কি বলেছে, দ্য কাইনেম্যাটিক ভিসকসিটি নিউ দিয়ে আমরা ডিনোট করি, বলেছে এটার রেশিও, এটার রিলেশন মিউ আর ডেনসিটি। এর রিলেশন কি হয়, মিউ এর সাথে নিউ ইকুয়ালস টু মিউ বাই রো। কি জানি, মিউ বাই রো। তাহলে অপশন এ
নেক্সট কি বলেছে, ডিপ ফাউন্ডেশনস আর নর্মালি ডিফাইন্ড অ্যাজ দোজ ডেপথ টু উইথ। তো আমরা ডিপ বলতে আমরা কি জানি, যাদের ডেপথ অফ এমবেডমেন্ট উইথের তুলনায় অনেকটাই বেশি। তো এই যে কতটা বেশি, বেসিক্যালি এই ফ্যাক্টরটা আমরা 2 থেকে 2.5 অবধি আমরা নিয়ে থাকি। সো গ্রেটার দেন যদি 2 হয় জেনারেলি আমরা এটাকে ডিপ ফাউন্ডেশন বলি, আর লেস দ্যান ইকুয়ালস টু 2 হলে আমরা এটাকে শ্যালো ফাউন্ডেশন বলে থাকি। আচ্ছা, মেন কনস্টিটিউয়েন্ট অফ ভার্নিশ, ভার্নিশের মেন কনস্টিটিউয়েন্ট কি? এবার এই যে রেজিনাস যে মেটেরিয়ালের সাথে যখন আমরা তেল অ্যাড করি, মানে অয়েল অ্যাড করছি, সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, ওটাকে কি কি ভার্নিশ বলা হয় বল? অয়েল ভার্নিশ। অয়েল ভার্নিশ। অয়েল ভার্নিশ। অয়েল ভার্নিশ। যখনই আমরা রেজিনের সাথে অয়েল, অয়েল বলতে কি অয়েল ইউজ করি, কি অয়েল, অয়েলটার নাম কি? লিনসিড অয়েল। লিনসিড অয়েল ইউজ করি, সেই ক্ষেত্রে আমরা কি পাই, অয়েল ভার্নিশ পাচ্ছি। এবার যদি বলতে রেজিনের সাথে আমরা সাপোজ অ্যালকোহল বা স্পিরিট ইউজ করছি, যেটাকে বলা হয় মিথাইলেটেড স্পিরিট, দেখবে নামটা থাকে, মিথাইলেটেড স্পিরিট যদি ইউজ করি সেই ক্ষেত্রে আমরা কি পাই, স্পিরিট স্পিরিট ভার্নিশ। এবার অনেক সময় জিজ্ঞেস করে যে অয়েল ভার্নিশ আর স্পিরিট ভার্নিশের মধ্যে ডিউরেবিলিটি কার বেশি, কার বেশি, কে বেশি ডিউরেবল? অয়েল অয়েল ভার্নিশ। ডিউরেবল, অয়েল এ বেশি ডিউরেবল। আর যদি বলে গ্লসি একটা মানে ফিনিশিং কে দেয়, সেই ক্ষেত্রে হবে গ্লসি দিয়ে দেবে স্প্রিট। স্পিরিট। তাহলে গ্লসি ফিনিশ দেয় হচ্ছে স্পিরিট ভার্নিশ। তো এই যে ছোট ছোট ফ্যাক্টগুলো একটু মাথায় রাখবে। দেখো নেক্সট কি বলেছে 17, দ্য এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট। তিনটে প্রোটেকশন অ্যাক্ট পড়ে যাবে। এনভায়রনমেন্টালটা হয় হচ্ছে 1986 এ, আর একটা যেটা খুব কমন কোয়েশ্চেন যেটা দেয় হচ্ছে এয়ার আর ওয়াটার প্রিভেনশন অ্যাক্টটা কবে হয়। আচ্ছা, ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট 1974 এ হয় হচ্ছে ওয়াটার, আর 1981 এ হয় হচ্ছে এয়ার। আর এনভায়রনমেন্টটা মনে রাখবি হয় হচ্ছে 1986 এ। এখানে লিখে দিচ্ছি, পরে পড়ে নিবি একবারে। এনভায়রনমেন্টাল প্রোটেকশনটা অ্যাক্ট হচ্ছে 1986। এবার 18 এর কোয়েশ্চেনটা দেখো, ভেলোসিটি পোটেনশিয়াল অফ আ 2D ফ্লো ইজ গিভেন বাই। আমাকে একটা পোটেনশিয়াল ফাংশন অলরেডি প্রোভাইড করে দিয়েছে। ভেলোসিটি পোটেনশিয়াল আমরা জেনারেলি ফাই দিয়ে ডিনোট করি, যেটা বলেছে x ইন্টু 2y মাইনাস 1। বলেছে ভেলোসিটি দুটো পয়েন্টে ক্যালকুলেট করতে, যেহেতু 2D তার জন্য দুটো পয়েন্ট x, y পয়েন্টে 2, 2 তে আমাদের ক্যালকুলেট করতে হবে ভেলোসিটির মান কত। y ইকুয়ালস টু x ইন্টু 2y মাইনাস 1। এবার x ইন্টু 2y মাইনাস 1 থেকে যদি আমি এটাকে এক্সপ্যান্ড করি, x টাকে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে এটা লিখতে পারি 2xy মাইনাস x, এটা তো আমি লিখতে পারি। এবার আমরা কি জানি u সমান কত হয় আর v সমান কত হয়, মাইনাস কি পড়েছিলাম বাই ডেল এক্স, আর v সমান কত হয়, মাইনাস ডেল Del ফাই y বাই by- ডেল ওয়াই, তাই তো, ডেল ফাই বাই ডেল ওয়াই। তাহলে এটা যদি মাইনাস ডেল ফাই বাই ডেল এক্স করি, মানে এই কোয়ান্টিটিটাকে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, মাইনাসটাকে মাইনাস রেখে দিচ্ছি, ভেতরের ফাংশনটা কি হয়ে যাচ্ছে 2xy এর রয়ে যাবে কি 2y মাইনাস 1, তাই One. তো। তাহলে এটা কি হচ্ছে মাইনাস 2y প্লাস 1, বা এটা লিখতে পারি শেষ 1 মাইনাস 2y। নেক্সটটা কর, ডেল ফাই বাই ডেল ওয়াই এর সাপেক্ষে করবো। এখানে ডেল ওয়াই এর যখন সাপেক্ষে করবো, এটা কি চলে আসবে 2x, তাই তো। ওয়াই এর সাপেক্ষে এই পার্টটা তো নেই, এক্সটা কনস্ট্যান্ট, তার জন্য এই পোর্শনটা 0, তাহলে আসছে কত মাইনাস 2x। তাহলে আমাদের পয়েন্টটা কি দিয়ে দিয়েছে, x, y এর পয়েন্টটা বলে দিয়েছে অ্যাজ 2, 2। তার মানে একবার x এর জায়গায় এটা বলতে কি বোঝাচ্ছে, x এর ভ্যালু 2, আর এটা বলতে কি বোঝাচ্ছে y এর ভ্যালু 2। তাহলে u এর মানটা যদি আমি এখানে 2 পুট করি, মাইনাস কত 4 আসছে 2 ইন্টু 2, তাই তো। তাহলে কত One হচ্ছে minus 1 মাইনাস 4, তাহলে মাইনাস অফ 3। আর এই ক্ষেত্রে কত হচ্ছে মাইনাস 2 ইন্টু 2, সেই ক্ষেত্রে মাইনাস 4। এবার যখনই আমাকে ম্যাগনিটিউডটা বার করতে দিচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি করে দিই, দুটোর স্কোয়ার করে দেব, ইউ স্কোয়ার প্লাস অফ ভি স্কোয়ার। তার মানে কি মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস মাইনাস 4 হোল স্কোয়ার। সেই ক্ষেত্রে কত চলে আসলো 9 প্লাস 16, তাই রুট ওভার 9 প্লাস 16 করলে 5 ইউনিট। ঠিক আছে, তো এই প্রসেসগুলো কিন্তু খেয়াল রাখবি। এটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে সব পেপারে কিছু না কিছু দিয়েছে, কিন্তু নয় পোটেনশিয়াল ফাংশন দিয়ে কোয়েশ্চেন দিয়েছে, নয় স্ট্রিম ফাংশন দিয়ে কোয়েশ্চেন এসেছে। তার জন্য এটা বারবার বলছি একটু খেয়াল রাখবি। যদি এটা কোয়েশ্চেনটা স্ট্রিম ফাংশনের সাপেক্ষে থাকতো, এর বল ইউ কত আর ভি কত হয়, del psi by del জায়গায় y হয়ে যাবে। ডেল সাই বাই
ডেল ওয়াই, আর এটা ওটা এক্স ডেল হবে ডেল এক্স। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবি। নেক্সট বলেছি কি, আচ্ছা এটা কত আসলে 5 ইউনিটস আসলো। নাম্বার 19টা কি বলেছে, দ্য স্পেসিফিক এনার্জি ই ইন আ ক্রিটিক্যাল ফ্লো অ্যাট আ ডেপথ yc অকারিং ইন আ, চ্যানেলটা বলে দিয়েছে ট্রায়াঙ্গুলার চ্যানেল। রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের জন্য কত হয়, ই মিন ইকুয়ালস টু কত হয়, 1.5 3/2। হ্যাঁ এটা হয় ফর রেক্ট্যাঙ্গুলার। যদি বলতে প্যারাবোলিক সেই ক্ষেত্রে কত হতো, 4/3 ফ্যাক্টরটা কত হয়, 1.33 4/3 1.33। এখানে ট্রায়াঙ্গুলার বলেছে মানে কত হবে, মানে 5/4, 1.25 5/4 হ্যাঁ 5/4 1.25, 5/4 মানে 1.25। আচ্ছা 20 নম্বর কোয়েশ্চেনটা দেখো, a sample of water contains বলেছে ক্যালসিয়াম আছে 200 mg per liter as কি বলেছে CaCO3। তার মানে আমি তোদেরকে কোয়েশ্চেনে বলেছিলাম, যখনই একবার পড়ানোর সময় বলেছিলাম যে মনে রাখবি যখনই as CaCO3 বলে দিচ্ছে কোয়েশ্চেনে, এবার যদি আমাদের কোয়েশ্চেনটাও জিজ্ঞেস করে as CaCO3 ক্যালকুলেট করো, তখন আমরা কি করব, সাপোজ বললো এক মানে তারা একটা কোয়েশ্চেন নি তাহলে বুঝতে পারবি, ধর ক্যালসিয়ামের কন্টেন্টটা এরকম ভাবে বলে দিল 200 mg per liter as CaCO3, আর বলে দিল ধর ম্যাগনেসিয়ামটা আছে as 150 mg per liter as CaCO3। আমাদের ধর ক্যালকুলেট করতে বললো টোটাল হার্ডনেস as CaCO3 কত হবে, তাহলে যদি as CO3 অলরেডি প্রোভাইডেড থাকে ডিরেক্ট দুটোকে অ্যাড করে দিবি, তাহলে আমার অ্যান্সার আসবে 350 mg per liter as CaCO3, এটা হয়ে যাবে অ্যান্সার। কোয়েশ্চেনগুলো দেখবি কি প্যাটার্নে দিয়েছে, আমি প্যাটার্নগুলো কেন বলছি, কারণ ডিফারেন্ট প্যাটার্নসে ইউনিট দিয়ে কোয়েশ্চেন আসতে পারে। এটা এক টাইপের গেল, ওয়ান টাইপ অফ প্রসেস, ধর নাম্বার 1 টাইপের প্রসেস। নাম্বার 2 কি প্রোভাইড করতে পারে, ধর Ca+2 দিয়ে দিল অ্যাজ 20 mg per liter অ্যাজ CaCO3 কথা মেনশন করলো না, mg+2 দিয়ে দিল ধর 10 mg per liter, সেই ক্ষেত্রে ধর বললো তোদেরকে টোটাল হার্ডনেস অ্যাজ CaCO3 ক্যালকুলেট করো, তাহলে টোটাল হার্ডনেসের ফর্মুলাটা আমরা কি জানি, A+2 ইন্টু কত হয় 50 বাই, বল কত হয় 20 আর mg+2 ইন্টু 50 বাই into 15/12। 12, সেই ক্ষেত্রে আমাদের এটা ফর্মুলায় বসাতে হবে। Ca+2 20 প্রোভাইড করে দিয়েছে, 20 ইন্টু 50/20 প্লাস 10 ইন্টু 50/12, এই করে আমরা অ্যান্সারটা এখানে ক্যালকুলেট করব। সেটা কি, যখন জাস্ট mg পার লিটারে আমাদের মানগুলো দিয়ে দিয়েছে। এটা হচ্ছে নাম্বার 2 প্রসেস গেল। এবার নাম্বার 3 প্রসেসে আয়, যদি m ইকুইভ্যালেন্ট পার লিটারে কোয়েশ্চেন থাকে, সাপোজ দিয়ে দিল Ca+2 আছে অ্যাজ 2 m ইকুইভ্যালেন্ট পার লিটারে, আর mg+2 আছে অ্যাজ সাপোজ 5 m ইকুইভ্যালেন্ট পার লিটারে, এরকম থাকলো, বললো টোটাল হার্ডনেস ক্যালকুলেট করো। টোটাল হার্ডনেস সেই ক্ষেত্রে কিভাবে ক্যালকুলেট করব, m ইকুইভ্যালেন্ট পার লিটার মানে কি, দেখ এখানে যে আমরা মাল্টিপ্লাই করে ডিভাইড করি, 50টা অ্যাকচুয়ালি কি ক্যালসিয়াম কার্বনেটের কিন্তু মলিকুলার ওয়েট, CaCO3 যদি মলিকুলার ওয়েট ক্যালকুলেট করি সেটা দেখবি 50 আসে, কারণ ক্যালসিয়ামের মান কত 20, তাই তো, ক্যালসিয়াম কত হয় 20, CaC, C ফর 6, কার্বন মানে 6, আর অক্সিজেন মানে কত হয় 8, 8 3 কত হচ্ছে 24, তাহলে 20 প্লাস 6 প্লাস 24 করলে 50 আসে, ঠিক আছে, এটা CaCO3 মলিকুলার ওয়েট বা ইকুইভ্যালেন্ট ওয়েট যেটাকে বলি, আর এই 20টা অ্যাকচুয়ালি কি ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ক্যালসিয়াম। সিমিলারলি এখানে কি 50টা CaCO3 সাপেক্ষে যেহেতু আমরা সবসময় ক্যালকুলেট করি তার জন্য 50টা ইউজ করি, আর এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ম্যাগনেসিয়াম হচ্ছে 12। কিন্তু দেখ এখানে অলরেডি m ইকুইভ্যালেন্ট পার লিটারের সাপেক্ষে দিয়ে দিয়েছে, এখানে কি ছিল mg পার লিটারের সাপেক্ষে ছিল কোয়েশ্চেনটা, তার জন্য ডিভাইড বাই 20 বা ডিভাইডেড বাই 12 আমাকে করতে হচ্ছিল। এখানে কি ডিভাইড বাই 12 বা 20 করতে হবে, এই যদি ক্যালকুলেট করতে পারে টোটাল হার্ডনেস আর CaCO3, কি করব ডিরেক্ট 2 ইন্টু 50 প্লাস 5 ইন্টু 50, বোঝা গেল কি বললাম এই তিনটে প্যাটার্নটা। দেখো বলেছে কি স্যাম্পল অফ ওয়াটার কন্টেন্স ফলোইং, ক্যালসিয়ামের মান বলে দিয়েছে 200 mg পার লিটার CaCO3, দেখ লিখে নি একবার, দাঁড়া, Ca টা বলেছে 200 mg পার লিটার অ্যাজ CaCO3। এবার ম্যাগনেসিয়ামটা কি দিয়েছে দেখ,
ম্যাগনেসিয়ামের মানটা বলেছে, দাঁড়া, ম্যাগনেসিয়ামটা বলেছে অ্যাজ 1 m ইকুইভ্যালেন্ট পার লিটার। এখানে আবার দিয়েছে ক্যালসিয়াম একটা ইউনিটে দিয়েছে, ম্যাগনেসিয়ামের ইউনিট আবার আলাদা দিয়েছে, m ইকুইভ্যালেন্ট পার লিটার। আমাকে ক্যালকুলেট করতে দিয়েছে কি টোটাল হার্ডনেস অফ ওয়াটার স্যাম্পল। এবার আমাদের দুটো অপশন আছে, নয় mg পার লিটার CaCO3 ক্যালকুলেট করতে পারবো বা m ইকুইভ্যালেন্ট পার লিটারে ক্যালকুলেট করতে পারবো। আমি আগে সবসময় চেষ্টা করব mg পার লিটার CaCO3 তেই বার করতে ফর্মুলায়, কারণ আমরা এটা স্ট্যান্ডার্ড হিসেবে জানি। ঠিক আছে, তো আগে লিখে নিই ম্যাগনেসিয়ামের মানটা m ইকুইভ্যালেন্ট পার লিটার 1 MEQ পার লিটার। তাহলে আমি যখন টোটাল হার্ডনেস অ্যাজ CaCO3 ক্যালকুলেট করব তখন আমাদের কি কি বসাবো, 200 mg পার লিটার অলরেডি আর CaCO3 দেওয়াই আছে, তাহলে এটাতে আমার চেঞ্জ করার দরকার নেই 200। এটার সাথে কি করব 1 ইনটু কত করব বলো, 12 1 ইনটু m ইকুইভ্যালেন্টে দিয়েছে, কি করছিলাম 50 50 হ্যাঁ জাস্ট 50 50 মাল্টিপ্লাই করব। তাহলে আমাদের অ্যানসারটা কত আসবে 250 mg পার লিটার অ্যাজ CaCO3 এটা আসলো। কিন্তু দেখো অপশনে কি 250 mg পার লিটার CaCO3 অ্যান্সার আছে, দেখো তো অপশনে নেই, কারণ একটা দিয়েছে 325, একটা দিয়েছে 200 mg পার লিটার আর CaCO3। তার মানে নিশ্চয়ই আমাকে এটা m ইকুইভ্যালেন্ট পার লিটারে কনভার্ট করতে হবে। এবার m ইকুইভ্যালেন্ট পার লিটার বলতে আমরা কি বুঝছি, যখনই m ইকুইভ্যালেন্ট করি সেখানে আমরা কি করছিলাম, যদি m ইকুইভ্যালেন্ট প্রোভাইড থাকে সেই ক্ষেত্রে আমরা কি করি, এর মলিকুলার ওয়েট দিয়ে অলরেডি আমরা ধরে নিই জিনিসটা ডিভাইডেড হয়ে আছে, তাই তো। তার মানে এখানে মলিকুলার ওয়েটটা কার আমার দরকার, CaCO3 মলিকুলার ওয়েট কত কি বললাম 50 50। তার মানে m ইকুইভ্যালেন্ট পার লিটারে যেতে গেলে আমায় কি করতে হবে 250 250 ডিভাইডেড বাই 50, তাহলে কত আসলো 5 m ইকুইভ্যালেন্ট পার লিটার। অপশন হবে অ্যান্সার সি। আর একটু জাস্ট ইউনিট গুলো খেয়াল রাখবে কি কি ইউনিটে দিয়েছে, ফটাফট বসিয়ে দেবে না। আর এই সোডিয়াম বলো বা অন্য কিছু যদি প্রোভাইড করা থাকে এগুলো কিন্তু লাগে না হার্ডনেস ক্যালকুলেশনের সময়, হার্ডনেসের সময় খালি ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম নিয়ে আমরা কনসার্নড। আচ্ছা নেক্সট দেখো ম্যাক্সিমাম ডিস্টেন্স বিটুইন দ্য এক্সপ্যানশন জয়েন্ট ইন স্ট্রাকচার। যে কোনো স্ট্রাকচার ওয়েদার ইটস আ পেভমেন্ট বলি বা IS 456ও আমাদের মেনশন করে দিয়েছে যে এক্সপ্যানশন জয়েন্ট আমাদের প্রোভাইড করতে হবে যদি আমাদের ডিস্টেন্সটা দেখা যায় গ্রেটার দ্যান হয় হচ্ছে 45 মিটার, 45 মিটার্সের বেশি হলে আমরা এক্সপ্যানশন জয়েন্ট প্রোভাইড করে থাকি। আচ্ছা 22টা দেখো, দ্য কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কনক্রিট ডিটারমাইন্ড ফ্রম, দুটো কেস বলেছে, প্রথমটা বলেছে 15 সিলিন্ডার, আরটা বলেছে 15 আর 30 সিলিন্ডার। সবসময় দুটো জিনিস খেয়াল রাখবে, যত আমি এরিয়া বাড়াবো তত আমার স্ট্রেংথ কিন্তু কমবে। 100-150 যদি কিউব ইউজ করি, 100-150 কিউবের যদি কম্প্যারিজন করি তাহলে কোনটা বেশি হবে স্ট্রেংথ 100 100 100 বেশি, কারণ স্ট্রেস সমান আমরা কি লিখি লোড বাই এরিয়া, এরিয়া বাড়ালে স্ট্রেস কমবে, আর স্ট্রেসটাই ম্যাক্সিমাম স্ট্রেস ভ্যালু বলতে আমরা স্ট্রেংথটাকে বুঝি। ঠিক আছে, তো এখানে 15-15টা বলেছে অ্যাজ কম্পেয়ার টু 15-30 কি হবে, তাহলে 15-15টা সবসময় বেশি হবে অ্যাজ কম্পেয়ার টু 15-30। নেক্সট বলেছে দেখো 23, দ্য লেন্থ টু ডায়ামিটার রেশিও বলে দিয়েছে সিলিন্ড্রিক্যাল স্পেসিমেন ট্রাইঅ্যাক্সিয়াল, এটা স্ট্যান্ডার্ড একটা কোয়ান্টিটি, এটা থিওরিটিক্যাল মান দিয়েছে যে লেন্থ থেকে ডায়ামিটারের রেশিও যখন আমরা ট্রাইঅ্যাক্সিয়াল টেস্ট করি শেয়ার স্ট্রেংথ অফ সয়েল ক্যালকুলেট করার জন্য, সেই ক্ষেত্রে এই রেশিওটাকে কত ধরি, এটা একটু মনে রাখিস। লেন্থ ডেপথের বা লেন্থ টু ডায়ামিটার রেশিওটা আমরা সবসময় 2 ধরে থাকি। দেখো 24টা কি বলেছি, ইন এ রিজিড পেভমেন্ট মোস্ট ক্রিটিক্যাল লোকেশন, লোকেশন গুলো কি কি লোকেশনে আমরা ক্রিটিক্যাল কেস ধরে থাকি রিজিড পেভমেন্টে, কোন কোন পয়েন্টে হয় লোকেশন গুলো ক্রিটিক্যাল, ধর একটা পেভমেন্ট ধরলাম এরকম, কোন কোন পয়েন্টে হতে পারে, একটা হতে পারে ইন্টেরিয়রে, আরটা কোথায় হয় কর্নার সেন্টার এজে, এই আর যে একটা কর্নার কর্নারে। এজ মানে এগুলোকে বোঝাচ্ছে, ইন্টেরিয়র মানে ভেতরটায়, এটাকেও একটা এজ বোঝাচ্ছে। ঠিক আছে, তো ইন্টেরিয়র এজ কর্নার এই তিনটেই কিন্তু ক্রিটিক্যাল লোড পজিশন ফর এ রিজিড পেভমেন্ট। কিন্তু আমাকে এখানে একটা কোয়েশ্চেনে বলেছে মোস্ট ক্রিটিক্যালটা মান বলতে, যে মোস্ট ক্রিটিক্যাল বলেছে কোনটা, যদি খালি এখানে কোয়েশ্চেন থাকতো ইন এ রিজিড পেভমেন্ট মোস্ট কথাটা যদি না থাকতো ক্রিটিক্যাল লোকেশন, সেই ক্ষেত্রে আমরা ডি অপশনটা দিতাম অল দ্য অ্যাবভ। কিন্তু যদিও আমাদের মোস্টটা স্পেসিফাই করে দিয়েছে সেই ক্ষেত্রে আমাদের তিনটে কন্ডিশনে আসতে হবে,
সবসময় মনে রাখতে হবে যে সামার মিড ডেতে আমাদের কোন পজিশনে ক্রিটিক্যাল হয় স্ট্রেসটা, কোন পজিশনে হয়, অ্যাট কোথায় হয় বল, এজ এজ আর মানটা কত হয় স্ট্রেসের, লোড প্লাস ওয়ার্পিং লোড প্লাস ওয়ার্পিং মাইনাস ফ্রিকশন। মাইনাস ফ্রিকশন। গুড। তারপরে ধর সামার মিড নাইটে কোথায় হয়, এটা কর্নারে হয়। সামার মিড নাইট যদি হয় কর্নারে হয় হচ্ছে মোস্ট ক্রিটিক্যাল লোড। এটা কি হয়, লোড প্লাস ওয়ার্পিং সেখানে ফ্রিকশনাল স্ট্রেসটা আমরা মাইনাস করি না। আর যদি বলে ধর উইন্টার মিড ডেতে, তাহলে এজে হয়। উইন্টার মিড ডেতেও এজে হয়। যখনই মনে রাখবি দিনের বেলাটা সবসময় এজে হয়, এটাও এজে, এই দিনের বেলাগুলো সব এজে হয়। খালি এখানে চেঞ্জটা কি তিনটের যোগ হবে, হয়, তিনটে তিনটের যোগ হয়। যোগ হবে। তাহলে এখানে যদি তিনটের মধ্যে যদি আমি জিজ্ঞেস করি কার স্ট্রেস ভ্যালু সব থেকে বেশি আসা উচিত, কারটার আসবে, উইন্টার মিড ডে। উইন্টার মিড ডে আসবে সব থেকে তো এটারই আসা উচিত। আর এটা কোন পজিশনে হচ্ছে, এজে, তাহলে Age, মোস্ট ক্রিটিক্যাল কন্ডিশনটা কোনটা হবে, অ্যাট এজ। এজ। ঠিক আছে, এটা যেন একটু খেয়াল থাকে। অনেক সময় ধরো লোড স্ট্রেস দিয়ে দিল, ওয়ার্পিং স্ট্রেস দিয়ে দিল, ফ্রিকশন স্ট্রেস দিয়ে দিল, বললো বার করো স্ট্রেসের ভ্যালু কত হবে অ্যাট, ধরো বলে দিল অ্যাট এজে কত হবে বা কর্নারে কত হবে, সামার মিড ডেতে বার করতে দিতে পারে বা সামার নাইটে বার করতে দিতে পারে। তার জন্য এই ফর্মুলাগুলো মনে রাখবে কখন কোনটা হয়। দেখো 25টা কি বলেছে, ফর দ্য আপস্ট্রিম ফেস অফ অ্যান আর্দেন ড্যাম। আপস্ট্রিম ফেস বলেছে যে এই ফেসটাতে, আপস্ট্রিম মানে কি এদিকে যদি জল ধরে থাকে তাহলে আপস্ট্রিম ফেস বলতে এই ফেসটাকে বুঝছি, আর এটা হচ্ছে আমাদের ডাউনস্ট্রিম ফেস, তাই তো। আপস্ট্রিম ফেস বলেছে অ্যাডভার্স কন্ডিশন কখন হয়, যখন আমরা কি দেখি আর্দেন ড্যামে সাডেন কি হয়ে যায়, ড্রডাউন সাডেন ড্রডাউন, জল যদি ফট করে নেমে যায় সেই ক্ষেত্রে অ্যাডভার্স কন্ডিশন হতে পারে, যে স্লাউইং হতে পারে, ব্রেকডাউন হতে পারে, আনস্টেবল হয়ে যেতে পারে স্ট্রাকচারটা। নেক্সট বলেছে বার্ট ওয়েল্ড ইজ স্পেসিফাইড বাই, বার্ট ওয়েল্ড সবসময় আমরা কি দিয়ে স্পেসিফাই করি, বার্ট ওয়েল্ড মানে কি দুটো মেটালকে মুখামুখি লাগাচ্ছি, তাই তো, এরকম ভাবে। তো এটা বেসিক্যালি পেনিট্রেশন থিকনেস কতটা বোঝায়, যে যতটা আমরা এটাকে পেনিট্রেট করছি। কিন্তু এর উপরেও তো আমরা বেসিক্যালি আমরা কি করি, যতটা ওয়েল্ডিং করি পেনিট্রেশনের থেকে বেশি করি। তো টোটাল যে এই যে থিকনেসটা এটাকে বলি অ্যাজ দ্য থ্রোট থিকনেস। আর এই থ্রোট থিকনেস দিয়ে আমরা ডিফাইন করি বার্ট ওয়েল্ড। 27টা দেখো, ইন অ্যান অ্যাক্টিভিটি অপটিমিস্টিক, মোস্ট লাইকলি আর পেসিমিস্টিকে তিনটের মান বলে দিয়েছে। অপটিমিস্টিককে T0 দিয়ে ডিনোট করি, এটা কি বলেছে মোস্ট লাইকলি TM দিয়ে ডিনোট করি, আর 7 যেটা TP দিয়ে ডিনোট করি। আমাদের এক্সপেক্টেড টাইম ক্যালকুলেট করতে দিয়েছে। ফর্মুলা কি, T ইকুয়ালস টু কত হয়, T0 plus 4TM plus TP by 6. প্লাস TP বাই 6 বসাবে, তাহলে কত আসছে দেখ, T0 প্লাস 4 3.5. 3.5, এবার ক্যালকুলেট করে নিও। আর ভেরিয়েন্সটা কত, ভেরিয়েন্সটা আমরা কি দিয়ে বুঝি, Root over of TP minus T by 6 তার square, whole TP square. মাইনাস T0 ডিভাইডেড বাই 6, তাই তো, তার স্কোয়ার। তাহলে এটা করলে কত আসছে, 25/36। 25 বাই 5/6. তাহলে 27 হবে ডি। ঠিক আছে, 3.5 আর হচ্ছে 25/36। আর এখানে যদি ধরো বার করতে দিত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেই ক্ষেত্রে কত হতো, আচ্ছা এটা সিগমা স্কোয়ার হবে, এটা ভেরিয়েন্স, আমি ভুল করে এটা সিগমা লিখে দিয়েছি, এটা কিন্তু ভেরিয়েন্সটা বার করলাম। সিগমা যদি খালি বলতো, সিগমা হলে কি হতো, টিপি মাইনাস T0 বাই 6। এই সিগমা বলতে কি বুঝছি এখানে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দেখো 28টা কি বলেছে, দ্য পারপাস অফ ল্যাটারাল টাইস। ল্যাটারাল টাইস বেসিক্যালি প্রোভাইড করে কি, যাতে লংচুয়াল রিইনফোর্সমেন্ট গুলো বাকেল না করে যায়, তাই তো, অ্যাভয়েড বাকলিং অফ দ্য লংগিটিউডিনাল bars. 29টা দেখো, in case of single angle in tension connected by one leg only, net effective area আমাদের ক্যালকুলেট করতে বলেছে। তাহলে বলেছি কি, কন্ডিশনটা কি দিয়ে দিয়েছে আমাদের, এই দিয়ে একটাই প্লেট কানেক্ট আছে, একটা অ্যাঙ্গেল সেকশন একটা লেগ করা আছে। তাহলে টেনশন মেম্বারের ক্ষেত্রে আমরা কি জানি, কোন এরিয়াটা নিই, গ্রস এরিয়া দিয়ে কাজ করি না নেট এরিয়া দিয়ে কাজ করি, সবসময় কি দিয়ে কাজ করি, Net area. নেট Net এরিয়া। টেনশন সবসময় মনে রাখবি নেট, যদি কম্প্রেশন হতো সেই ক্ষেত্রে গ্রস, তাহলে gross। ঠিক আছে, সিজি মনে রাখবি, কম্প্রেশন ফর গ্রস, আর নেট হচ্ছে টেনশন। তাহলে এখানে যখন ওয়ান লেগ দিয়ে কানেক্টেড, যে কোনো ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি লিখি, A1 প্লাস K টাইমস অফ A2। A1টা মানে কি, যে কানেক্টেড লেগের এরিয়া,
আর A2টা মানে কি, এই আউটস্ট্যান্ড লেগের এরিয়া, এটাকে বলা হয় অ্যাজ আউটস্ট্যান্ড লেগ, মানে যেটা কানেক্টেড নেই, আর এটাকে বলছি অ্যাজ কানেক্টেড লেগ। তো আমাদের এখানে ডিফারটা কোথায় হয়, এই কে টার্মে, এই যে কোএফিসিয়েন্টটা এর উপর ডিপেন্ড করে। যদি একটা লেগ দিয়ে কানেক্টেড থাকে কোএফিসিয়েন্টটা কত হয়, 3a1 বাই কত হয় বল, এই মানটা হয় না, 3a1 বাই 3a1 প্লাস অফ a2। তাহলে এটা যদি আমরা এখানে সাবস্টিটিউট করি, দেখ এ নেটের ভ্যালুটা তাহলে কত আসবে, a1 প্লাস 3a1 a2 ডিভাইডেড বাই 3a1 প্লাস a2। এটাই তোদের a1 a2 সাপেক্ষে করালাম, এখানে তোদের যে অপশনগুলো দিয়েছে a b সাপেক্ষে দিয়েছে। তাহলে এটা যদি a b সাপেক্ষে বসিয়ে দিই, a1 এর জায়গায় a বসালাম, 3ab ডিভাইডেড বাই 3a প্লাস b। তাহলে এটা কি দিয়েছে দেখ, এই যে ফর্মুলাটা আমাদের আসলো, এখানে দেখ উপরে কি দিয়েছে, b এর টার্মটা খালি আছে, তার মানে নিশ্চয়ই এটাকে 3a দিয়ে ডিভাইড করেছে উপর নিচে, ডিভাইড করে এটাকে উপর নিচে 3a দিয়ে, তাহলে a প্লাস b বাই 1 প্লাস কি হবে b বাই 3a। তাহলে ফর্মুলাটা কি হয়ে যাচ্ছে, 1 প্লাস 0.33 b by a। Number 30 টা দেখো, a tension crack usually forms in the soil near the top of the wall up to a depth। tension crack এর ডেপথ কত হয়, কোন পয়েন্টে গিয়ে টেনশন ক্র্যাক ফর্ম হয়, কততে হয়, 2c বাই গামা রুট কে। 2c বাই গামা রুট কে। যদি বলতো আনসাপোর্টেড লেন্থ কত হবে, সেই ক্ষেত্রে কত 4c হয়ে যায়, 4c বাই গামা রুট কে। সেই ক্ষেত্রে দ্বিগুণ হয়ে যায়, তাই তো। তাহলে আনসাপোর্টেড যদি বলে দেয় লেন্থ কত হবে, মানে যতটা লেন্থ অবধি সয়েল রিটেনিং ওয়ালের উপর কোনো প্রেসারই এক্সার্ট করবে না, ওটাকে বুঝি অ্যাজ আনসাপোর্টেড লেন্থ। তাহলে আনসাপোর্টেড লেন্থ বা আনসাপোর্টেড ডেপথ হবে হচ্ছে টুয়াইস অফ 2c বাই গামা রুট অফ কে, তার মানে এটা পাই অ্যাজ 4c বাই গামা রুট কে। তো এই জিনিসগুলো যেন মাথায় থাকে যে কোনটার জন্য কি হবে। আর এটা বেসিক্যালি যে টেনশন ক্র্যাক বলো বা এটা এটা কোন সয়েলের ক্ষেত্রে আমরা পাই, কোয়েশন লেস সয়েলে পাবো না কোয়েসিভ সয়েলে, কোহেসিভ। কোয়েসিভ, এটা কিন্তু যেন খেয়াল থাকে যে কোয়েসিভ সয়েলের ক্ষেত্রে এই ফর্মুলাটা আসে, কোয়েশন লেস সয়েলে কিন্তু এই জিনিসটা আসে না। আচ্ছা, লোড সেফটি ফ্যাক্টর বলে দিয়েছে কার জন্য, এক্সপ্রেস ওয়েতে কত ধরা হয়, মানে এক্সপ্রেস ওয়েতে যখন ডিজাইন লোডটা আমি বসাবো, ডিজাইন লোডটা কত মাল্টিপ্লাই করা হয়, মানে কত বাড়ানো হয়, সেই ক্ষেত্রে কত হবে এই ফ্যাক্টরটা, 1.2। ঠিক আছে, আদার যে কোনো রোডসের ক্ষেত্রে যদি এক্সপ্রেসওয়ে বাদে যদি যে কোনো রোড বলে, সেই ক্ষেত্রে আমরা জেনারেলি ধরে নিই অ্যাজ 1.1। ঠিক আছে, আর ভিলেজ রোডস বা ধর আমাদের বাড়িতে যে রাস্তাটা লিড করছে, মানে আমাদের সামনে যে ধর আমাদের লেনের যে রোডসগুলো হয়, সেই ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না, সেই ক্ষেত্রে আমরা 1ই ধরে নিই। ধর রেসিডেন্সিয়াল রোডস যদি হয়, সেই ক্ষেত্রে এটাকে আমরা 1 ধরে নিই। ঠিক আছে, যেটাকে আমরা সার্ভিস রোড বলি, যেটা আমাদের বাড়িতে যে রোডটা এসে পৌঁছাচ্ছে, সেইখানে কোনো লোড সেফটি ফ্যাক্টর আমরা ইউজ করি না। আচ্ছা, 32 এর কোয়েশ্চেনটা দেখো, if BOD of a wastewater sample is found to be 180 mg per liter after 5 দিন at 20 degree centigrade, তার মানে কি আমাদের 5 দিনের BOD এর মানটা অলরেডি প্রোভাইড করে দিয়েছে, BOD 5 বলে দিয়েছে অ্যাজ কত দিয়েছে দেখ মানটা, 180 mg per liter, 180 mg per liter। আর কি বলেছে দেখ, the BOD value for 1 day and at the same temperature will be, তার মানে একদিনের বিওডিটা আমাদের ক্যালকুলেট করতে দিয়েছে, 5 দিন পরের বিওডিটা অলরেডি প্রোভাইড করে দিয়েছে, একদিনেরটা ক্যালকুলেট করতে বলেছে। বলেছে কি কে ভ্যালুটা মানে কনস্ট্যান্টের ভ্যালুটা নিতে বলেছে 0.23 পার ডে, 0.23 পার ডে বলে দিয়েছে হচ্ছে কনস্ট্যান্টের ভ্যালুটা নিতে, তার মানে কে এর ভ্যালু বলেছে 0.23 পার ডে কনসিডার করতে। যখনই আমাদের এরকম কনস্ট্যান্ট দেওয়া থাকবে পার ডেতে যদি থাকে, সেখান থেকে আমরা সবসময় ক্যালকুলেট করব যে ডিঅক্সিজেনেশন কনস্ট্যান্টটা বা ফ্যাক্টরটা আমাদের কত আসবে, যেটাকে আমরা ডিনোট করি অ্যাজ কেডি। এটা হয় কত 0.434 কে। এই অঙ্কগুলো জেনারেলি গেট লেভেলে দেয়, তোমাদের এখানে 2012-তে ঢুকিয়ে দিয়েছে, মানে আসতেই পারে যদি রিপিট করে কোয়েশ্চেন, সেক্ষেত্রে কিন্তু তুলে দিতে পারে। তাই জন্য আমার মনে হয় যে করে যাওয়াটা বেটার। দুটো এখানে ফর্মুলাগুলো একটু কঠিন, একটু বড় টাইপের ফর্মুলা, তো আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি কি হিসাবে হয়। দেখো, যখনই আমরা বিওডি অর্গানিক ম্যাটার ডিকম্পোজ করি, এদিকে যদি টাইমের সাপেক্ষে অ্যামাউন্ট অফ অর্গানিক ম্যাটার যদি প্লট করি,
দেখা যায় কি ইনিশিয়ালি অর্গানিক ম্যাটারের অনেকটা কোয়ান্টিটি থাকবে, কিন্তু যত দিন যাবে কি হবে অর্গানিক ম্যাটারের মানটা কমতে থাকবে, কারণ ব্যাকটেরিয়া তার উপর ডিকম্পোজ করা শুরু করবে। তাহলে ইনিশিয়ালি যদি আমার বিওডি লেভেলটা সাপোজ L0 হয়, কিন্তু আস্তে আস্তে সাপোজ 5 দিনের মাথায় দেখলাম, এটা সাপোজ 5 দিনের মাথায় আমার ভ্যালুটা চলে এসেছে অ্যাজ L5, সাপোজ আমি ধরলাম। তো আমাকে কি দিয়েছে, বিওডি 5 এর ভ্যালুটা আমাদের প্রোভাইড করে দিয়েছে, ইনিশিয়ালটা আমি জানি না, আমাকে বলেছে একদিনের বিওডিটা ক্যালকুলেট করতে আমাদের। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। সবসময় মনে রাখবে বিওডি যখনই আমাদের এরকম টাইপের কোয়েশ্চেন দেবে, বিওডি 5 এর একটা ফর্মুলা আছে। বিওডি 5 সমান আমরা কি লিখতে পারি, L0 ইন্টু 1 মাইনাস 10 টু দি পাওয়ার অফ মাইনাস কেডি ইন্টু টি। টি মানে কত দিনের বিওডি আমাদের প্রোভাইড করে দেওয়া আছে। এখানে যেহেতু 5 দিনে প্রোভাইড করে দেওয়া আছে, সেখানে এখানে টাইমের জায়গায় আমরা কি পুট করব, 5। ঠিক আছে, যখন আমি সাপোজ বিওডি 1 এরটা ক্যালকুলেট করব, একদিনের বিওডি, সেই ক্ষেত্রে আমি এখানে পুট করব 1 মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস কেডি ইন্টু 1, যখন আমরা একদিনেরটা ক্যালকুলেট করব। তাহলে যাই হোক, আমাদের 5 দিনেরটা অলরেডি প্রোভাইড করে দিয়েছে, এই ভ্যালুটা আমাদের অলরেডি জানা আছে অ্যাজ 180 mg per লিটার। দেখ আর জানা কি আছে, আমি কি বললাম, কেডির ভ্যালুটা সবসময় 0.434 কে, কেটা আমাদের অলরেডি প্রোভাইড করে দিয়েছে অ্যাজ 0.23। এটাতে পুট করে ফার্স্টে ক্যালকুলেট করবে যে ইনিশিয়াল অর্গানিক ম্যাটারের কন্টেন্টটা কত ছিল, L0। এখান থেকে ফার্স্ট ক্যালকুলেট করবে যে L0 এর মান কত হবে। যেই L0টা পেয়ে যাবে, এবার L0 এর ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করে, সাপোজ x পেলে x অ্যামাউন্ট এখানে সাবস্টিটিউট করবে, 1 মাইনাস 10 টু দ্য মাইনাস কেডি, এগেন সেম ফর্মুলা 0.434 ইন্টু 0.23 ইন্টু এখানে টি, একদিনের যেহেতু বার করতে দিয়েছি, এটা করে বিওডি 1টা ক্যালকুলেট করবে। কেডির জায়গায় এটা বসাবে 0.434 ইন্টু 0.23, এটা কেডির জায়গায় বসাবে। দেখো তো কত আসছে, এই ফর্মুলাটা আগে ম্যাম ইউজ করো। 263 আলটিমেট বিওডি। কোনটা এসেছে, এটা L0টা? হ্যাঁ 263 মনে হচ্ছে। ঠিক আছে, 263 করো, তারপরটা এটাতে বসাও এবার, x এর জায়গায় আর 260। হ্যাঁ, এটা কত ওটা এসেছে, ম্যাম আসছে 54। 54, 50, তাহলে এটা আসলো 54 mg per লিটার। তখন নেক্সট দেখো 33টা কি বলেছে, which of the following condition is to be satisfied both in plastic and elastic analysis। যে কোনো অ্যানালিসিস করি সেই ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কন্ডিশনকে স্যাটিসফাই করতেই হবে, এটা হচ্ছে ফরমোস্ট, মানে সবার আগে এটা আমাদের মাথায় রাখতে হবে যে ইকুইলিব্রিয়াম কন্ডিশন যাতে স্যাটিসফাইড হয় হবে। আচ্ছা, রেট অফ চেঞ্জ অফ বেন্ডিং মোমেন্ট মানে কি, dm ডিভাইডেড বাই dx করলে কি হয়, শিয়ার ফোর্স। shear Yes, force। source হয়ে যাবে। নেক্সট কোএফিসিয়েন্ট অফ আর্থ প্রেসার কার কার রেশিও, হরাইজন্টাল ভার্টিক্যাল বাই, স্ট্রেস ভার্সেস হরাইজন্টাল স্ট্রেস। না, সব সময় কিন্তু হরাইজন্টাল বাই ভার্টিক্যাল হয় হচ্ছে অ্যাক্টিভ, সরি, কোএফিসিয়েন্ট অফ আর্থ K0 প্রেসার, যেটাকে আমরা হ্যাঁ। কে দিয়ে ডিনোট করি। এটা সবসময় মনে রাখবে, এইচ সবসময় মনে রাখবে ভি এর আগে আসে, তাহলে এইচ আচ্ছা। বাই ভি। ঠিক আছে, এই সময় মাথায় রাখো। গ্রানাইট কি কি কন্টেন্ট করে, কি কি মিনারেলস কন্টেন্ট করে গ্রানাইটের মধ্যে, Quartz, গ্রানাইট, feldspar, quartz and feldspar, right? The granite is a type of কি rock, volcanic না plutonic? প্লুটোনিক। plutonic, প্লুটোনিক, যেটাকে আমরা বলে থাকি অ্যাজ ইন্ট্রুসিভ ইগনিয়াস রক। আচ্ছা, ইন্টারমিডিয়েট ভার্টিক্যাল স্টিফনেস কেন ইউজ করি প্লেট গার্ডারে, কিসের জন্য ইউজ এলিমিনেট করা, ওয়েভ বাগলিং। ওয়েভ বাকলিং, যাতে ওয়েভটা বাকেল না করে যায়, বেঁকে না যায়, সে তার জন্য স্টিফনার ইউজ করা হয়। আচ্ছা, এখানে দেখো সাউন্ড প্রেসার লেভেল দুটো দিয়ে দিয়েছে, দুটো সোর্স থেকে, সাপোজ দুটো লাউড স্পিকার আছে এ আর বি, এ থেকেও 50 ডেসিবেল সাউন্ড বেরোচ্ছে, বি থেকেও 50 ডেসিবেল, সেই ক্ষেত্রে যদি আমরা অ্যাড করি কত হয়ে যায় টোটালটা, 50 প্লাস 50 করলে 53 হয়ে যাবে। 53। সবসময় মনে রাখবি প্লাস 3 হয়ে যায়, সেটা যে কিছু দিক, 90 প্লাস 90 দিক অ্যান্সার 93, 80 প্লাস 80 দিক অ্যান্সার 83। ঠিক আছে, দুটো সোর্স তোমাদের দিলে দুটো সোর্স সেমই দেবে, আর সবসময় মনে রাখবে 3 বেড়ে যাবে। আচ্ছা, স্লো সেটিং সিমেন্ট, যেগুলো স্লোলি সেট করছে, কেন স্লো সেট করছে, বিকজ আমরা কিছু নিশ্চয়ই অ্যাড করেছি, কি অ্যাড করতে পারি স্লো সেটিং এর Gypsum. জন্য, জিপসাম, ও জিপসাম। সেটিং টাইমটাকে কমিয়ে দেবে, রাইট। ইন অ্যান আর্থেন ড্যাম ফ্রিয়েটিক লাইন কি হয়, প্যারাবোলিক না প্যারাবোলিক। সার্কুলার, প্যারাবোলিক। অবশ্যই পারে। কমন কোয়েশ্চেন, প্যারাবোলিক। আচ্ছা, স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশনে বলেছে ডিফর্মেশনটা কিসের জন্য হয়, যে বেন্ডিং মোমেন্ট হচ্ছে স্লোপ ডিফ্লেকশনে হচ্ছে মেইন, যে কোনো ক্ষেত্রে যে ডিফর্মেশনটা আমরা
কনসিডার করি ডিফর্মেশনটা হচ্ছে বিকজ অফ বেন্ডিং মোমেন্ট। 42টা দেখো, ইন 1:20 মডেল অফ, এটা সেটলিং বেসিন হবে, ঠিক আছে, দ্য হাইট অফ হাইড্রোলিক জাম্প ইজ অবজার্ভ টু বি 20 সেন্টিমিটার বলেছে, মানে মডেলের হাইট। আমরা জানি প্রোটোটাইপ আর মডেল, প্রোটোটাইপ মানে কি, যে অরিজিনাল যে স্ট্রাকচারটা, আর মডেল বলতে কি বুঝি, যেটা আমি তৈরি করেছি সেটা হচ্ছে মডেল। তাহলে প্রোটোটাইপ আর মডেলের মধ্যে রেশিওটা ইজ ইকুয়ালস টু কি বলা হয়, যদি একটা সাপোজ লিনিয়ার রেশিও হয়, সাপোজ এরকম ধরে নিলাম, ধরো হাইট অফ প্রোটোটাইপ ডিভাইডেড বাই সাপোজ হাইট অফ মডেল, মানে কি, যে আমার অরিজিনাল স্ট্রাকচারটা ছিল তার হাইটের সাথে মডেলের যে স্ট্রাকচারটা আমি তৈরি করেছি তার হাইটের যদি আমি রেশিও কম্পেয়ার করি, যদি লিনিয়ার কোনো ডাইমেনশন হয়, মানে হাইট টু হাইট বা লেন্থ টু লেন্থ বা উইডথ টু উইডথ, সেটাকে বলে থাকি অ্যাজ দ্য স্কেল রেশিও। এটা একটু মনে রাখবে। তাহলে 1:20 যেটা তোমাদের অ্যাকচুয়ালি প্রোভাইড করে দিয়েছে না এখানে, এটা অ্যাকচুয়ালি তোমাদের স্কেল রেশিওটা প্রোভাইড করে দিয়েছে। স্কেল রেশিও যখন পুট করব তখন কিন্তু 1/20 পুট করব না, সব সময় 20টা পুট করবো, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের বলে দিয়েছে কি, হাইট অফ হাইড্রোলিক জাম্প ইন দ্য মডেল, মডেলের জাম্পটা কত বলে দিয়েছে 20, তাহলে হাইট বলেছে প্রোটোটাইপের কত হবে, তাহলে মডেলের যদি 20 হয় তাহলে HTP লিখলাম, এটা 20, স্কেল রেশিও বলেছে 20, তাহলে হাইট অফ প্রোটোটাইপ হবে 20 ইন্টু 20, ঠিক আছে, 400। কিন্তু একটু খেয়াল রাখবে, এই ফর্মুলাটা মাথায় রাখলেই হবে, যে স্কেল রেশিও সমান হাইট বাই হাইট বা লেন্থ বাই লেন্থ বা উইডথ বাই উইডথ, যা কিছু জিজ্ঞেস করতে পারে। তাহলে আসলে হচ্ছে 400 সেন্টিমিটার, অবভিয়াসলি প্রোটোটাইপের তো বেশি হবেই মডেলের থেকে। আচ্ছা, জিও টেক্সটাইল বলেছে when placed between a fine soil and a coarse material performs the function। জিও টেক্সটাইলটা আমরা কোথায় পুট করি, বেসিক্যালি কোথায় ইউজ করি জিও টেক্সটাইল, রোডসের ক্ষেত্রে। পেভমেন্টে দেখবে একটা লেয়ার সাপোজ আছে, এই লেয়ারের উপরে একটা জিও টেক্সটাইল পুট করে দিলাম, একটা লেয়ার অফ জিও টেক্সটাইল পুট করে তারপরের লেয়ারটা, সাপোজ এটা ফার্স্ট লেয়ার, তারপরে সেকেন্ড লেয়ারটা পুট করলাম, এই যে মাঝখানে যে জিনিসটা পুট করলাম এটাকে বলা হয় অ্যাজ জিও টেক্সটাইল। এই জিও টেক্সটাইলটা ইউজ করি কি, রিইনফোর্সমেন্ট হিসেবে ইউজ করা হয়, অনেক সময় স্টেবিলিটিটাকে বাড়ানোর জন্য, ইম্পারভিয়াস লেয়ারের হিসেবে ইউজ করা হয় যাতে নিচের লেয়ারে জলটা চুইয়ে না চলে যায়। কিন্তু এখানে কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, যে when placed between a fine soil and coarse soil, তার মানে কি, উপরে আছে সাপোজ একটা ফাইন লেয়ার অফ সয়েল যার পার্টিকেলের সাইজ ছোট, নিচে একটা আছে কোর্স সয়েল। এবার দুটোকে যখন আমি আলাদা করছি বাই সার্টেন অ্যামাউন্ট অফ একটা সেপারেশন দিয়ে, মানে জিও টেক্সটাইল সেখানে কি হিসেবে কাজ করছে, একটা সেপারেশন হিসেবে কাজ করছে, দুটো লেয়ারকে আলাদা করে দিচ্ছে। এখানে ধরো কোর্সার পার্টিকেলস ছিল আর উপরে ধরো ফাইনার পার্টিকেলস ছিল, যাতে দুটো একে অপরের সাথে মিশে না যায়, সেই ক্ষেত্রে জিও টেক্সটাইলের কাজ হচ্ছে অ্যাজ সেপারেশন। তো কয়েকটা জিনিস মনে রাখবে, জিও টেক্সটাইল কিন্তু আমরা রিইনফোর্সমেন্ট হিসেবেও ইউজ করি, অ্যাজ ড্রেনেজ প্রিভেন্ট করার জন্য ইউজ করি, বা অ্যাজ ফিল্ট্রেশন হিসেবেও ইউজ করি। কিন্তু এখানে যে কোয়েশ্চেনটা দিয়েছে ফাইন সয়েল আর কোর্স সয়েলকে আলাদা করার জন্য, সেটা হবে অ্যান্সার অ্যাজ সেপারেশন, যাতে দুটো মিশে না যায়, একে অপরের সাথে মিসিবিলিটি না হয়, তার জন্য সেপারেট করছি ইউজিং দ্য জিও টেক্সটাইল। দেখো 44টা দেখো, দ্য ডিকে ইন টিম্বার ডিউ টু অল্টারনেট ওয়েটিং বা ড্রাইং, অল্টারনেট ওয়েটিং ড্রাইং এর জন্য কি হয়, ওয়েট রান, তাই তো। যদি বলতে ডিউ টু ল্যাক অফ ভেন্টিলেশন, তাহলে কি হতো, তাহলে ড্রাই রড। ড্রাই রট। এখানে বলেছে স্ট্রেন এনার্জি ক্যালকুলেট করতে, সিম্পলি সাপোর্টেড একটা বিম দিয়ে দিয়েছে, সেন্ট্রাল লোড ক্যারি করছে, তাহলে সিম্পলি সাপোর্টেড বিম, মাঝখানে লোড ক্যারি করছে ডাব্লিউ, এই ক্ষেত্রে ডিফ্লেকশনের মান কত হয়, কত হবে, half into W WL into কিউব বাই 48 WL by 48 EI। তাহলে এখান ক্ষেত্রে আমি জিজ্ঞেস করলাম, তাহলে এটা হবে WL কিউব বাই 48 EI, এই তোমার ডিফ্লেকশনটা। আমাকে ক্যালকুলেট করতে দিয়েছি কি স্ট্রেন এনার্জি, তাহলে স্ট্রেন এনার্জি সমান কি হাফ অফ W ইন্টু ডেল্টা, তাহলে হাফ অফ W ইন্টু WL কিউব বাই 48 EI। তাহলে এটা যদি সলভ করি তাহলে কত আসছে, W স্কোয়ার L কিউব বাই 96 EI, তাই তো। দিয়েছে কি দ্য মিন ভেলোসিটি অফ ফ্লো অফ অ্যান এয়ার ইন আ ভেন্টিলেটিং ডাক্ট অফ 1 মিটার ডায়া দিয়েছে 33 মিটার পার সেকেন্ড, তার মানে এটা হচ্ছে ভেলোসিটির মানটা আমাকে প্রোভাইড করে দিয়েছে। বলেছে ম্যাক্সিমাম ভেলোসিটি ইজ 20 মিটার পার সেকেন্ড, বলছে এটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি, তাহলে 33 মিটার পার সেকেন্ডটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি, আর 20 মিটার পার সেকেন্ডটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি। আমাদের ক্যালকুলেট করতে দিয়েছে কি রেনল্ডস নাম্বার ক্যালকুলেট করো, বলেছে কাইনেম্যাটিক ভিসকোসিটির মান হচ্ছে
0.165, কাইনেম্যাটিক ভিসকোসিটি বলেছে 0.165, ভি অ্যাভারেজটা বলে দিয়েছে অ্যাজ 33 মিটার পার সেকেন্ড, আর তোমাদের ভি ম্যাক্সটা বলেছে 20 মিটার পার সেকেন্ড। ক্যালকুলেট করতে দিয়েছে কি রেনল্ডস নাম্বার। রেনল্ডস নাম্বারের ফর্মুলা কি হয় বলো? ভিডি বাই গামা বা রো ভিডি বাই VD by মিউ। তাই তো, ভিডি বাই নিউ বা রো ভিডি বাই মিউ। তাহলে আমাদের এটা প্রোভাইডেড ভি যখনই অ্যাভারেজ আর ম্যাক্সিমাম থাকবে সবসময় অ্যাভারেজ ভ্যালুটা বসাবে। 65 কত আসছে এটা তাহলে? 2 into 10 to the power 2। 2 into 10 to the power 2, কারণ কাইনেমেটিক ভিসকোসিটি ইউনিটটাও প্রোভাইড করেনি। এটা যদি ইউনিটটা প্রোভাইড করতো তাহলে বোঝা যেত যে অ্যাকচুয়ালি কি বলতে যাচ্ছে। যতদূর মনে হয় সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ডে দিয়েছে। সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড একবার বসিয়ে দেখো তো, এটা রো ভিডি বাই সেন্টিমিটার স্কোয়ার, তো সেন্টিমিটার থেকে মিটার মানে ইন্টু 10 to the power 4, 2 into 10 power 6 আছে অ্যান্সার? 2 into 10 power 6, হ্যাঁ আছে। অ্যাকচুয়ালি এটা দিয়েছে তোমার সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ডে হবে। দেখো এটা যদি সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড হয় তাহলে এটা তোমার আসছে সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, আর উপরে আসছে তোমার এগুলো মিটারে আছে। সেন্টিমিটারকে যদি মিটারে কনভার্ট করতে হয় তাহলে ডিভাইড করতে হবে বাই 10 to the power 4, তাই তো? তাহলে 10 to the power 4টা উপরে চলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 2 into 10 power 4 into 10 স্কোয়ার, এটা আসলে 2 into 10 power 6 আসছে। তাহলে এটাই হবে। এটা একটু ইউনিটটা খেয়াল রেখো, এই ইউনিটটা এখানে প্রোভাইড করেনি ঠিকই, কিন্তু ইউনিটটা যতদূর মনে হয় এটা সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড হবে, নাহলে অ্যান্সারটা আসবে না। এটা 2 into 10 power 6 হবে, আর এর ইউনিটটা লিখে দিও সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। দেখো নাম্বার 47টা দেখো, দ্য সার্ভে ইন উইচ দ্য কার্ভেচার অফ দ্য আর্থ ইজ ইগনোরড। কোনটাতে ইগনোর করি? কার্ভেচারটা ধরি না। কোনটা? প্লেন সার্ভেতে, তাই তো? সেখানে কার্ভেচারটা আমরা কনসিডার করি না। নেক্সট কি বলেছে? অ্যান এক্সটার্নাল কর্নার ইন ব্রিক মেশিনারি। ব্রিক মেশিনারি এক্সটার্নাল যে কর্নারটা থাকে, এই যে কর্নারটা যে বেসিক্যালি ফর্ম হয়, এই কর্নারটাকে কি বলা হয়? Q1 কিউন। নেক্সট বলেছে কি ডিফর্মেশন অফ এ স্প্রিং প্রডিউসড বাই ইউনিট লোড, কি হবে? load ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি, তাই তো? ডিফর্মেশন প্রডিউসড বাই ইউনিট লোড হলে ফ্লেক্সিবিলিটি, আর লোড কজিং ইউনিট ডিফর্মেশন যদি বলতো সেই ক্ষেত্রে কি হতো? স্টিফনেস। স্টিফনেস, রাইট। স্টিফনেস। নেক্সট বলেছে ফ্রিকোয়েন্সি অফ অডিবল সাউন্ড ইন হার্টজ বলেছে। অডিবল সাউন্ডের ফ্রিকোয়েন্সি জেনারেলি যেটা ধরি আমরা 20 থেকে 20,000 হার্টজ অব্দি ধরে নিই। তো এখানে যেহেতু অপশন নেই, যতদূর মনে হয় এটা 16 এর জায়গায় 20 দেওয়াটা উচিত ছিল ওদের। তো বেসিক রেঞ্জটা হয় হচ্ছে 20 to 20,000 হার্টজ। এটা মনে রেখো, এটা স্ট্যান্ডার্ড যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ অফ অ্যান অডিবল সাউন্ড, এটা আমরা ধরে নিই। ঠিক আছে, তো এটা নেই বলে সিটাই করো, সিটাই কাছাকাছি আসছে, তো সিটাই অ্যান্সার করো।